হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে চলমান নোট.জেএস টিউটোরিয়াল সিরিজের 14তম লেকচার এটি, এবং আমি যে নোট দিয়ে একটা প্রজেক্ট বানিয়ে দেখাচ্ছি যেটার নাম হচ্ছে আপটাইম মনিটরিং এপিআই, সেই প্রজেক্টের 7ম পার্ট এটি। তো এর আগে আমরা এখন পর্যন্ত লাস্ট পার্টে আমি দেখিয়েছিলাম যে কিভাবে টুইলিওর মাধ্যমে আমরা থার্ড পার্টি এপিআই ইউজ করে আমরা কিভাবে ইউজারকে এসএমএস পাঠাতে পারি, এবং সেই সাথে আমাদের বেশ কিছু সার্ভিস আমাদের অলরেডি রেডি যেটা অ্যাপ্লিকেশনের জন্য আমাদের প্রয়োজন। যেমন আমরা ইউজার বানানোর জন্য ক্রাড অপারেশনগুলো লিখেছি, প্লাস আমরা হচ্ছে অথেন্টিকেশনের জন্য টোকেন হ্যান্ডেলার সেটা লেখা আছে আমাদের, এবং সমস্ত ধরনের রিকোয়েস্ট হ্যান্ডেলিং করার রেসপন্স দেওয়া এগুলো আমাদের ডান। ঠিক আছে, সো আজকে আমরা যেটা করব, এবং এছাড়া আমরা যে বিভিন্ন ধরনের চেক আমাদের প্রয়োজন, যে ইউজাররা বিভিন্ন ধরনের লিঙ্ক সেভ করে রাখবে এবং সেই লিঙ্কগুলো আমরা আমাদের আপটাইম মনিটরিং এপিআই এর মাধ্যমে অটোমেটিক চেক করব। এই যে অটোমেটিক চেক করব, এই চেক করার ব্যাপারটাই আজকে আমরা করব। তো অটোমেটিক চেক মানে কি? একটা ব্যাকগ্রাউন্ড প্রসেস। তো আজকে আমরা আসলে নোট.জেএস এর মাধ্যমে কিভাবে একটা ব্যাকগ্রাউন্ড প্রসেস, যেটা কোনো থার্ড মানে বাইরে থেকে রিকোয়েস্ট আসবে না, আমি অ্যাপ্লিকেশনের মাধ্যমে অটোমেটিক কিছুক্ষণ সময় পর পর, যেমন 1 সেকেন্ড পর পর আমরা চেক করে দেখব যে ইউজার, আমাদের সিস্টেমে যতজন ইউজার আছে সবাই মিলে যে চেকগুলো সেট করেছে, সেই প্রতিটা চেক মানে আমাদের ডেটাবেসে যতগুলো চেক আছে সবগুলো চেকে আমরা হিট করে করে দেখব, এবং ইউজার যেভাবে সেট করে রেখেছে সেই অনুযায়ী যদি রেসপন্স না পাই তাহলে আমরা ডাউন ধরে নিব, আর যদি ঠিকমতো পাই তাহলে আমরা আপ ধরে নিব। সো এই অটোমেটিক চেক করা বা ব্যাকগ্রাউন্ড প্রসেস তৈরি করা, সেটাই আজকে আমার টিউটোরিয়ালের উদ্দেশ্য। তো চলুন শুরু করি। সবার আগে আমি আমাদের প্রজেক্টের যেটা একদম ঢোকার জায়গাটা মানে index.js ফাইলটা, সেখানে আসছি। তো যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড চেক নামে একটা নতুন সার্ভিস তৈরি করব, হ্যাঁ, তো আমরা যেটা করব আজকে আমাদের কোডটাকে একটু রিফ্যাক্টর করব। কারণ সবার আগে আমি যেটা করি, লাস্ট ইয়েতে আমি যে টুইলিও এসএমএস পাঠানোর জন্য যেটা লিখে রেখেছিলাম এটা আমার প্রয়োজন নাই, কারণ এখানে তো এই চেকিংটা আমার এখন প্রয়োজন নাই, এটা আমরা এখন প্রোগ্রামেটিক্যালি চেক করার সময় পাঠাবো। সো এটা আগেই ফার্স্টে মুছে দিলাম। এবং সেই সাথে এই যে আমরা অ্যাপ ডট আমাদের এইখানে আমরা বেসিক্যালি কি করেছিলাম, আমরা একটা অ্যাপ অবজেক্টের মধ্যে সবকিছু রেখে ফাইনালি আমরা কিন্তু এই ক্রিয়েট সার্ভারের মাধ্যমে আমাদের সার্ভারটা স্টার্ট করে দিয়েছিলাম। এখন আমাদের আজকে যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আমরা যে অটোমেটিক ব্যাকগ্রাউন্ড প্রসেসটা করব সেটা বেসিক্যালি আমরা আমাদের এই ইন্ডেক্স ফাইলেই রাখবো। যখনই সার্ভারটা স্টার্ট হবে আমাদের দুইটা কাজ হবে। এখন এতক্ষণ পর্যন্ত আমার কাজ ছিল অটোমেটিক, আমার স্ক্রিপ্ট রান করে মানে npm স্টার্ট দিলে আমাদের সার্ভারটা স্টার্ট হতো। একই সাথে আমাদের এখন সার্ভার স্টার্টের পাশাপাশি আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড প্রসেস স্টার্ট করে দিতে হবে যেন অটোমেটিক সে ওই চেকগুলো করার জন্য রেডি হয়, তাই না? তো সেজন্য আমি ফার্স্টে আমাদের এই কোডটাকে একটু রিফ্যাক্টর করব। এই ফাইলের মধ্যে আমরা দুইটা ভাগে ভাগ করে ফেলবো, একটা হচ্ছে সার্ভার স্টার্ট করা এবং আরেকটা হচ্ছে ওয়ার্কার, মানে আমার যে ব্যাকগ্রাউন্ড ওয়ার্কাররা থাকবে সেই ওয়ার্কারটাকে স্টার্ট করে দেওয়া। ঠিক আছে, তো সেটার জন্য আমি কিছু কোড রিফ্যাক্টর করব আজকে। সো আমার সার্ভার রিলেটেড যা আছে, হ্যাঁ, এই পুরো জিনিসটাকে আমি কপি করে আমি একটা কাজ করি, আমার যে লিভ ফোল্ডার আছে সেখানে আমি server.js নামে একটা ফাইল নিচ্ছি এবং সেখানে আমি এটা নিয়ে যাচ্ছি। এখানে আমি পরে কাজ করছি, আপাতত এখানে নিয়ে রাখলাম। এবং এই জায়গাটাতে আমি একটু চেঞ্জ করব, যেমন ধরেন আমার এটা আপটাইম মনিটরিং অ্যাপ্লিকেশন, তো আমি এখানে লিখে দিচ্ছি যে ইনিশিয়াল ফাইল, হ্যাঁ, আমার প্রজেক্টের ইনিশিয়াল ফাইল বা প্রজেক্ট ইনিশিয়াল ফাইল এই। এবং এখানে টাইটেলে ধরেন আমি লিখে দিলাম যে ইনিশিয়াল ফাইল টু স্টার্ট দ্য নোট সার্ভার অ্যান্ড ওয়ার্কার্স। ঠিক আছে, এবং আজকে আমার যে ডেট সেটা আমি দিয়ে দিলাম 27/12। ওকে, সো এটা করার জন্য আমার কিছু ডিপেন্ডেন্সিস থাকবে, সেই থাকবে। তো সেখানে মূলত আমার কাজ কি হবে, আমি মূলত যেটা করতে চাচ্ছি, সার্ভারটাকে যেহেতু আমি লিভের মধ্যে নিয়ে গেছি, আমি সার্ভার পার্টটাকে আসলে এখান থেকে ইম্পোর্ট করে নিয়ে আসবো এবং সার্ভারটা স্টার্ট করে দিব। তো তার জন্য আমি যেটা করছি সেটা হচ্ছে ধরেন এইভাবে না, আমি তাহলে ওই কনস্ট্যান্ট সার্ভার ওইটাকে আগে নিয়ে আসি। সেখান থেকে আমি ধরেন রিকোয়ার করলাম, রিকোয়ার, এবং আমার লিভ ফোল্ডার মানে ./liv, সেখান থেকে আমি সার্ভারটাকে নিয়ে আসব। এবং একইভাবে আমার ধরে নিলাম লিভের মধ্যে আমার worker.js নামেও একটা ফাইল থাকবে, সেখান থেকে আমি ওয়ার্কারটাকেও নিয়ে আসব। ধরলাম ওয়ার্কার্স এবং লিভ
ওয়ার্কার। ওকে, এই দুটো আমি নিয়ে আসলাম এবং এই দুটো আমার ডিপেন্ডেন্সি। এবং ফাইনালি আমার যেটা থাকবে এটাকে আমি নাম দিলাম, ধরেন অ্যাপই থাকলো, এটা অ্যাপই একই নাম দিলাম। এগুলো আমার এখন দরকার নাই, এই কনফিগটা আমার দরকার নাই। এবং আমি যে সার্ভারটাকে নিয়ে এসেছি আমি ধরে নিচ্ছি সেই সার্ভার ফাইলে, মানে এই সার্ভার ফাইলে ফাইনালি একটা কিছু এক্সপোর্ট করব আমি, সেটা ধরেন সার্ভার ইনিট করা, মানে ইনিশিয়ালাইজ করা একটা ফাংশন, সেটা আমি এক্সপোর্ট করব ওখান থেকে। তো আমার কাজ হচ্ছে এখন শুধুমাত্র ওই দুইটাকে কল করে দেওয়া। সো আমি এখানে যেটা করছি সিম্পলি, যে ধরেন অ্যাপ ডট ইনিট, এই অ্যাপ ফাইলে, এই ফাইলের একটা ইনিট ফাংশন থাকবে। সেই ফাংশনের মধ্যে আমরা দুইটা কাজ করব, একটা হচ্ছে স্টার্ট দ্য সার্ভার এবং আরেকটা হচ্ছে স্টার্ট দ্য ওয়ার্কার্স। ওকে, আচ্ছা। আর ফাইনালি আমি এই অ্যাপ ডট ইনিট ফাংশনটা কল করে দিব এবং এক্সপোর্ট দ্য অ্যাপ করে দিব। যদি আমার মানে অ্যাপ এক্সপোর্ট না করলেও চলবে, তবুও ধরেন করে দিলাম আর কি, মডিউল ডট এক্সপোর্ট ইজ ইকুয়াল টু অ্যাপ। কেউ এটা ইম্পোর্ট করবে না, বাট যদি কেউ পরবর্তীতে করতেও চায় সেটার অপশন থাকলো আর কি। সো এখানে ফার্স্টে আমাকে কি করতে হবে, স্টার্ট দ্য সার্ভার। সো আমি সার্ভার যেটা নিয়ে এসেছি, এই যে সার্ভার, সেটার আমি ধরে নিচ্ছি সেখানে ইনিট নামে একটা মেথড আছে, সেটা কল করলে ইনিশিয়ালাইজেশন হয়ে যাবে। এবং একইভাবে আমি যে ওয়ার্কার্স এনেছি সেখানেও একটা ইনিট নামে মেথড আছে, সেটা দিয়ে আমি বেসিক্যালি শুরু করে দিব। তাহলে আমার এই ইন্ডেক্স ফাইলের কোডটা একটু রিডেবল হলো, এই ফাইলটা ছোট হলো এবং এখানে মূলত দেখলেই বোঝা যাচ্ছে যে কেউ যে এখানে দুইটা কাজ হচ্ছে, একটা সার্ভার স্টার্ট করা এবং আরেকটা হচ্ছে ওয়ার্কার স্টার্ট করা। তো সার্ভার ডট ইনিট, তো এখানে আমাদের সার্ভার ডট ইনিট বলে কোনো ফাংশন নাই। সো আমি প্রথমে যে কাজটা করছি, এটাকে নাম দিচ্ছি টাইটেল সার্ভার সার্ভার ফাইল বা সার্ভার লাইব্রেরি, এটার নাম দিলাম, ডেসক্রিপশনে দিলাম সার্ভার রিলেটেড ফাইলস। এখানেও আমি ডেটটা দিয়ে দিলাম, আজকের ডেট, এই তো। আর যা যা আছে সব কিছু ঠিক থাকলো। এবং যেহেতু এখানে এখন পাথ চেঞ্জ হয়েছে, সো এটা আমাকে ঠিক করতে হবে। হ্যান্ডেল রেকরেজ আছে কোথায়, হেল্পার্স ফোল্ডারের মধ্যে, তাহলে আমাকে কি করতে হবে, ডাবল ডট স্ল্যাশ দিতে হবে, তাহলে ঠিক হয়ে গেল। আর অ্যাপ অবজেক্ট না, এটার নাম দিচ্ছি সার্ভার অবজেক্ট, সার্ভার অবজেক্ট, এবং এটাকে সার্ভার ডট কনফিগ, সার্ভার ডট ক্রিয়েট সার্ভার। এবং আচ্ছা, এখানে অলরেডি সার্ভার নামে একটা ইয়ে আছে। সো আমি একটা কাজ করি, এটাকে নাম দেই, হচ্ছে ক্রিয়েট সার্ভার ভ্যারিয়েবল। হ্যাঁ, সো তাই যদি হয় তাহলে এখন এই ক্রিয়েট সার্ভার ভ্যারিয়েবল ডট লিসেন করবো আর কি, এই। আর এই যে অ্যাপ যেটা আছে সেটাকে আসলে সার্ভার করে দিচ্ছি, এইটা। সো এই যে ফাইন, আচ্ছা এখানেও অ্যাপ ডট কনফিগ আছে, সো এটাও হবে সার্ভার ডট কনফিগ ডট পোর্ট। ওকে, আর এই যে স্টার্ট দ্য সার্ভার, এই ফাংশনটাকেই মেইনলি আমি সার্ভার ডট ইনিট নামে যে মেথডটা করছি তার মধ্যে দিয়ে দিচ্ছি, এই সার্ভার ডট ক্রিয়েট সার্ভার। ওকে, সো তাহলে আমার হয়ে গেল। আর ফাইনালি আমি এক্সপোর্ট করে দিচ্ছি, মডিউল ডট এক্সপোর্টস ইজ ইকুয়াল টু সার্ভার। ওকে, সো সার্ভার, সো এই আমার হয়ে গেল এই ফাইলটা। এখানেও অ্যাপ আছে, এটাও হবে সার্ভার, এই। সো আশা করি এইটুকু ফাইল আমাদের রেডি হয়ে গেল। কিছুই না, আমরা জাস্ট সেম কাজটাই করলাম, শুধু আমরা এখানে এক্সপোর্ট করে দিলাম সার্ভার ইনিট ফাংশনটাকে, যেন আমি এটা ইন্ডেক্স ডট ফাইলে কল করতে পারি, জাস্ট একটু রিফ্যাক্টর করলাম। সেম কাজটা আমরা এই ফাইলটা পুরো কপি করে নিয়ে যাই, সার্ভারের কাজ শেষ, ওয়ার্কার্সে যাই। এখানে বেসিক্যালি আমাদের ওয়ার্কারও সেরকম থাকবে, এটা হচ্ছে ধরেন নাম দিলাম ওয়ার্কার্স লাইব্রেরি, ডেসক্রিপশন হচ্ছে ওয়ার্কার রিলেটেড ফাইলস, এগুলো সব ঠিক আছে। আচ্ছা, এখানে ডিপেন্ডেন্সি আমার কিছু প্রয়োজন হবে, সেটা কি কি লাগবে সেটা আমি পরে বসাচ্ছি। এখানে সার্ভার অবজেক্ট না, এখানে হচ্ছে ওয়ার্কার অবজেক্ট, আমি আগে সেটা করে ফেলি। ওয়ার্কার অবজেক্ট, এগুলো আমার দরকার হচ্ছে না, সব বাদ, এই। এবং এখানে স্টার্ট দ্য সার্ভার, তো এটার নাম দিলাম ধরেন স্টার্ট দ্য ওয়ার্কার্স। সো ওয়ার্কার ডট ইনিট, এবং এই ফাংশনের মধ্যে বেসিক্যালি ইনিশিয়ালাইজেশন করব আমি, আর এক্সপোর্টের ক্ষেত্রে আমি এখানে ওয়ার্কার করে দিলাম, এই তো। সো এই আমার এই ফাইলের বয়লার প্লেটটাও রেডি হয়ে গেল। সো তাহলে এখন আমার সিম্পলি যেটা হচ্ছে ওয়ার্কার্স ডট ইনিট না, সো ওয়ার্কার্স ডট ইনিট ফাংশন ধরেন আপাতত এখানে কনসোল ডট দিয়ে নিলাম ওয়ার্কার্স স্টার্টেড, এই। সো এখন আমরা যেটুকু হয়েছে সেটুকু আমরা একটু দেখি, সার্ভার ডট ইনিট, মানে আমি যদি এখন রান করে দেখি, একটু গেলাম, ইয়ার্ন স্টার্ট দিলাম,
এই যে ওয়ার্কার স্টার্টেড লিসেনিং টু পোর্ট, মানে দুটাই হয়ে গেল, আমার সার্ভারও ইনিশিয়ালাইজেশন হয়ে গেল, আমার ওয়ার্কারও শুরু হয়ে গেল। ওকে, সো এটুকু আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকে আমি মেইনলি কাজ করব হচ্ছে আমাদের এই ওয়ার্কার্স ফাইলে। ওকে, তো চলুন ওয়ার্কার্স ফাইলে কি কি কাজ হবে সেটা আগে শুরু করি। আচ্ছা, তো ওয়ার্কার ইনিট যে ফাংশনটা, সেই ফাংশনটা কি করবে? সেই ফাংশনটা মূলত দুইটা কাজ করবে। একটা হচ্ছে সে এক্সিকিউট অল দ্য চেকস, মানে সবগুলো চেক সে করবে। ধরে নিলাম সেটা হচ্ছে আমার এই ওয়ার্কারের গ্যাদার অল চেকস এই নামে একটা ফাংশন, মানে সমস্ত চেক, আমার যে চেকস ফোল্ডার আছে ডাটাতে, সেই চেকস ফোল্ডারের মধ্যে যতগুলো চেক ফাইল আছে, হ্যাঁ, আমার তো এক একটা চেক, মানে এক একটা ইউজারের জন্য এক একটা চেক, সব তো একটা ডাটাবেসে আছে। তো সেইটা সে ফার্স্টে গ্যাদার করবে সব কিছু, এবং ফাইনালি মানে এই গ্যাদার অল চেকসটাই মূলত হচ্ছে ইনিশিয়ালাইজেশন, মানে সমস্ত চেক গ্যাদার করে পরের সব কাজগুলো করবে। আর আরেকটা যেটা করতে হবে সে তো, এটা তো ফার্স্ট টাইমের ক্ষেত্রে, কিন্তু একবার করে ফেলার পরে, যখন সার্ভারটা স্টার্ট হচ্ছে একবার করে ফেলার পরে এই কাজটাকে আমাকে লুপ করে 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 যেতে হবে। একটা সেট ইন্টারভেল ফাংশন আমি ইউজ করব এবং সেটা 1 সেকেন্ড পর পর রান করে দিব। তাহলেই আমার এই গ্যাদার অল চেকস যে মেথডটা দিলাম, এই মেথডটাই আবার একটা সার্টেন টাইম পর পর লুপ করবে। সো ফার্স্ট টাইম যখন স্টার্ট হবে তখন একবার এটা চলবে, তারপরে আবার আমার এখানে সেট ইন্টারভেলের মাধ্যমে এই গ্যাদার অল চেকসকে আবার আমি 1 সেকেন্ড পর পর রান করে দিব। ঠিক আছে, সো এখানে লিখি কল দ্য লুপ সো দ্যাট চেকস কন্টিনিউ। ওকে, সো ওয়ার্কার্স ডট, এটাই কপি করে নিই। আচ্ছা, এটা একটা আলাদা ফাংশন করি, ওয়ার্কার্স ডট লুপ, এখানে একটা আলাদা ফাংশন করি ওয়ার্কার্স ডট লুপ, সেই কাজটা ওয়ার্কার ডট লুপ, সেই ফাংশনটা মেইনলি হচ্ছে আপনার ওই লুপিং এর কাজটা করবে। তো তাহলে সবার আগে আমরা তাহলে ওই লুপ ফাংশনটা লিখে ফেলি। লিখি যে টাইমার টু এক্সিকিউট দ্য ওয়ার্কার প্রসেস ওয়ান্স পার মিনিট। ওকে, সো ওয়ার্কার ডট লুপ ফাংশনটা এবার আমি তৈরি করছি, সেটার কোনো প্যারামিটার প্রয়োজন নাই। এই তো সেটা কি করবে, সেটা জাস্ট সেট ইন্টারভেল এবং সেট ইন্টারভেল আমরা জানি একটা কলব্যাক ফাংশন নেয়। সেই ফাংশনটার মধ্যে আমি কি করব, 1000 মিলি সেকেন্ড ইন্টু 60 সেকেন্ড। হ্যাঁ, সো তার মানে হচ্ছে 1 মিনিট পর পর আর কি সে এটা ইয়ে করবে। আচ্ছা, সো ওয়ার্কার্স ডট, এখানেও আবার এটা আমার এডিটরটা দৌড়াচ্ছে, সো কপি করে নিয়ে আসি, ওয়ার্কার ডট গ্যাদার অল চেকস। হ্যাঁ, এই কাজটাই সে মেইনলি করবে, তাই না? এই সো এই লুপ ফাংশনটাও আমার তাহলে রেডি হয়ে গেল। এখন আমার কাজ হচ্ছে এই গ্যাদার অল চেকস ফাংশনটাকে লেখা, তাই না? সো তাহলে আমরা উপরে লিখি গ্যাদার অল চেকস, এটার ধরেন তার মানে কি লুক আপ অল দ্য চেকস ফ্রম ডাটাবেস আর কি, সেটা আর কি। সো ওয়ার্কার ডট গ্যাদার অল চেকস ইজ ইকুয়াল টু একটা ফাংশন, এই সেটারও কোনো প্যারামিটারের প্রয়োজন নাই। সো সে ফার্স্টে কি করবে, গেট অল দ্য চেকস, যেটা আমার ডাটাবেজে আছে। ওকে, সো আমার তো ডেটা নামে একটা লাইব্রেরি অলরেডি বানানো আছে, হেল্পার ফাংশন। সো আমার এটা ডেটাটা কোথায় আছে, আমার লিবের মধ্যে। সো আমি এখন কারেন্টলি লিবের মধ্যেই আছি। সো ফার্স্ট ডিপেন্ডেন্সি হিসাবে আমি যেটা করছি, কনস্ট্যান্ট ডেটা ইজ ইকুয়াল টু রিকোয়ার ডট স্ল্যাশ ডেটা নিয়ে আসলাম। সো তাহলে আমাকে এখানে কি করতে হবে, আচ্ছা, বাই দ্য ওয়ে আমরা কিন্তু চেক যে রিড করব, হ্যাঁ, আমাদের ডেটাবেসে তো চেক বিভিন্ন আইডি দিয়ে একটা ফাইলে সেভ করা আছে, তাই না? আমরা কিন্তু আমাদের ডেটার মধ্যে শুধুমাত্র ক্রাড লিখে রেখেছিলাম, মানে বিভিন্ন ধরনের ক্রিয়েট, রিড, আপডেট এবং ডিলিট। রিডটা ছিল একটা সিঙ্গেল চেক আইডি পাস করলে সেই চেকটা দেওয়া, কিন্তু সমস্ত চেক ডেটাবেস থেকে লিস্ট আকারে দেওয়া বা একটা কালেকশন আকারে দেওয়া সেরকম কিন্তু কোনো ফাংশন আমাদের লেখা ছিল না। তাহলে সেই ফাংশনটা আমাদেরকে এখন লিখতে হবে। ওকে, সো চলুন সেই ফাংশনটা লিখি ফার্স্টে। আচ্ছা, লিভ, এখানে লিখলাম লিস্ট অল দ্য আইটেমস ইন এ ডিরেক্টরি, এরকম একটা কমন ফাংশন তাহলে আমরা বানিয়ে ফেলি, যেটা যে কোনো ডিরেক্টরি পাস করলে সেই ডিরেক্টরি সমস্ত ফাইল লিস্ট করে আমাকে দিয়ে দিবে। সো তাহলে লিভ ডট লিস্ট, আরেকটা মেথড এখানে অ্যাড করছি আমি, এবং সেখানে একটা ফাংশন দিলাম, এবং সেখানে সে ডেফিনেটলি আমাকে ডাইরেক্টরির নামটা নিবে,
এবং একটা কল ব্যাক দিবে, রাইট? এই সো তাহলে আমরা এফএস মডিউলের মাধ্যমে করতে পারি। হ্যাঁ, এফএস আমার ইনক্লুড করা তো আছেই অবশ্যই এখানে। সো আমি এখন এফএস ডট, আচ্ছা, এফএস এর ফাইল মানে ফোল্ডার রিড করার জন্য রিড ডিআইআর যে সাজেশন দিচ্ছে এরকম একটা ফাংশন আছে, যে হচ্ছে একটা ফোল্ডার থেকে ফাইল রিড করে আমাদেরকে দেয়, মানে লিস্ট অফ ফাইল দেয় আর কি আমাদেরকে। সো সেখানে আমরা কি করতে পারি, আমি একটু যাই যে কোনো আমার আগে থেকে, এই যে আমার এই পাথ, এটা আমি নিয়ে আসি কপি করে, এটা হচ্ছে আমার পাথ। সো পাথটা কি, বেস ডিরেক্টরি প্লাস ডিআইআর, এই পর্যন্তই। আমার তো ফাইল দেখার দরকার নাই, আমার খালি ফোল্ডারের পাথটুকু দেওয়া দরকার, তাহলে সেটুকু দিলাম। তারপরে আমার একটা কল ব্যাক, তো ধরলাম এরর, আর রিটার্ন হিসাবে আমি পাবো কি, ফাইল নেমস, এগুলো আমি পেয়ে যাব, তাই না? আচ্ছা, দিলাম। যদি আমার কোনো এরর না থাকে এবং ফাইল নেমস যেগুলো আছে, হ্যাঁ, সেই ফাইল নেমসগুলো যদি আমি পাই এবং ফাইল নেমস ডট লেংথ সেটা যদি অবশ্যই গ্রেটার দ্যান 0 হয়, তাহলে আমি সামনে যাব, মানে মিনিমাম একটা ফাইল তো পেতেই হবে আমার, আদারওয়াইজ আমি একটা কল ব্যাক দিয়ে দিচ্ছি, এরর রিডিং ডিরেক্টরি, এটা দিয়ে রাখলাম ধরেন। আর যদি আমি পাই, তাহলে আমার প্রথম কাজ কি হবে, আমাকে ফাইলের নামগুলো আমি পাবো, তাই না? তো আমি চাচ্ছি যে ফাইলের নামের সাথে তো আবার আমি তো সব জেসন আকারে রেখেছিলাম, তাই না? ডট জেসন একটা এক্সটেনশন আছে। তো আমার কাজ হচ্ছে আমি একটা কালেকশন রিটার্ন করব যেখানে শুধু ফাইলের নামটা থাকে, আমার কিন্তু সাথে ডট জেসন এক্সটেনশনটা দরকার নেই, কারণ ফাইলের নামগুলো সব চেকের আইডি হিসাবে আছে, তাই না? তো আমার শুধু আইডিগুলো বের করে আনা দরকার, তো সেই জন্য আমি জেসনটাকে বাদ দিয়ে দিব। তো আমি একটা মডিফাইড আসলে লিস্ট রিটার্ন করব। সো আমি তাহলে একটা কাজ করলাম, মানে আমি ট্রিম করে ফেলে দিব আর কি। সো ট্রিমড ফাইল নেমস, এভাবে নাম দিলাম ট্রিমড ফাইল নেমস, এটা ধরলাম একটা ব্ল্যাঙ্ক অ্যারে, এবং আমি এখন কি করব, প্রত্যেকটা ফাইল নেমস যেগুলো আমি পেয়েছি সেইটা ডট ফর ইচ কল করতে পারি আমি, যেহেতু অ্যারে ফর ইচের যে নিয়ম সেই অনুযায়ী আমি একটা একটা করে ফাইল নেম পাবো, এবং প্রতিটা ফাইল নেম যেটা আমি পাবো সেখান থেকে আমি তাহলে কি করব, ট্রিমড ফাইল নেমস ডট পুশ, এই অ্যারের মধ্যে আমি পুশ করে দিব। কি করব, ফাইল নেম ডট রিপ্লেস, যখনই আমি জেসন পাবো সেটাকে আমি ডট জেসন যেটা পাবো সেটাকে আমি ব্ল্যাঙ্ক দিয়ে রিপ্লেস করে দেবো, দ্যাটস ইট। সো আমার তাহলে ট্রিম ফাইল নেমস নামে একটা নতুন অ্যারে আমি বা কালেকশন পেয়ে যাব, সেই কালেকশনটাই মেইনলি আমার দরকার, তাই না? তো সেটাই আমি কল ব্যাক দিয়ে দিই, কল ব্যাক, আমার কোনো এরর নাই, এরর ব্যাক প্যাটার্ন যেহেতু, আর ট্রিম ফাইল নেমস এগুলো আমি পাঠিয়ে দিলাম। সো দ্যাটস ইট, আমার তাহলে এই ফাংশনটা হয়ে গেল, এই লাইব্রেরি ফাংশনটা আমার হয়ে গেল। এখন আমি এই জিনিসটাকে ইউজ করতে পারবো লিভ ডট লিস্ট। সো তাহলে আমি এই জায়গাটায় চলে যাচ্ছি, এখানে আমার যে গেট অল দ্য চেকস আছে সেখানে তাহলে আমি এখন ডেটা ডট যে লিস্ট মেথডটা মাত্র ক্রিয়েট করলাম সেটা আমি দিতে পারি, এবং সেখানে আমার ফোল্ডারের নাম কি ছিল, ডাটা ফোল্ডারে চেকস। সো তাহলে আমি চেকস ফোল্ডারে খুঁজবো, তাই না? চেকস ফোল্ডারে খুঁজবো এবং একটা এরর ব্যাক প্যাটার্ন অনুযায়ী কল ব্যাক পাবো, চেকসগুলো আকারে আসবে, এগুলো কিন্তু জেসন ছাড়া ওই শুধু ফাইলের নামগুলো আসবে, এটা। এবং যদি ইফ নট এরর অ্যান্ড চেকস এবং চেকস ডট লেংথ যদি গ্রেটার দ্যান 0 হয়, তাহলে আমি সামনে আগাবো, এলস আমি বলে দিব কনসোল ডট লগ। আমার কিন্তু এখানে কল ব্যাক দেওয়ার দরকার নাই, কারণ আমি কিন্তু একটা লাইব্রেরি ফাংশন কল করেছি, আমার কিন্তু কোনো রিকোয়েস্ট আসেনি যে কাউকে রেসপন্স দিতে হবে। সো কল ব্যাকে কিন্তু আমার রেসপন্স দিয়ে পাঠানোর কোনো দরকার নেই, কাউকে কল ব্যাক দেওয়ার নাই, আমার শুধু চেক করে করে আগানো দরকার। আমার সিস্টেমেরই একটা প্রসেস ফাংশন এটা, জাস্ট সো ফাংশন কল করে আমি কনসোল ডট লগ করে রাখবো, যেন কোনো জায়গায় এরর হলে আমি আমার টার্মিনালে, সার্ভার টার্মিনালে পরে চেক করতে পারি, দ্যাটস ইট। সো এই জন্য এখানে কিন্তু কোনো কল ব্যাক হচ্ছে না। সো এরর নাম দিলাম ধরেন কুড নট ফাইন্ড এনি চেকস টু প্রসেস। আচ্ছা, আর যদি আমি পাই, চেকস পাই, তাহলে আমি সামনে আগাবো, ঠিক আছে? সো এখানে আমাকে তাহলে কি করতে হবে, চেকস ডট ফর ইচ, প্রতিটা চেক মানে আমি যে চেক গুলো পেয়েছি প্রতিটার মধ্যে দিয়ে আমাকে ইটারেট করতে হবে, এবং আমি প্রতিবার একটা করে চেক পাবো, এবং প্রতিবার একটা করে চেক পাবো, এবং আমাকে এখন কি করতে হবে, রিড দ্য
চেক ডেটা, মানে চেকের যে ডাটাটা আছে সেটা আমাকে এখন রিড করতে হবে। সো ডেটা ডট রিড, এবার আমি ওই আমার রিড ফাংশন মানে একটা একটা করে চেক রিড করার যে ফাংশনটা সেটা কল করছি। তো সেখানে আমার ফোল্ডারের নাম আবার দিলাম চেকস, এবং সাথে আমাকে আইডিটা পাঠাতে হয় চেকের। সো সেটা তো চেক নামেই এসছে, কারণ ফাইলের নামটাই হচ্ছে আইডিটা। সো সেটা আমি দিলাম, এবং এখানে আচ্ছা, সো এখানে তাহলে এটাকে এরর 1 দিই, এটাকে দিই এরর 2। সো এরর 2, এবং সাথে পাবো কি, ধরলাম এটার নাম দিলাম অরিজিনাল চেক ডেটা। হ্যাঁ, এটা যেটা আমার আসছে আর কি, সেটার নাম দিলাম অরিজিনাল চেক ডেটা। এবং আমাকে কি করতে হবে, এখানে আবার ভ্যালিডেশন চেক করতে হবে। ইফ নট এরর 2, মানে এরর 2 যদি না থাকে এবং অরিজিনাল চেক ডেটা যদি থাকে, তাহলে আমি সামনে যাব। এলস আমি একটা এরর দিয়ে দিই, এরর রিডিং ওয়ান অফ দ্য চেকস ডেটা। ঠিক আছে, আচ্ছা। আর যদি কোনো এরর না হয় তাহলে আমি কি করব, আমি তাহলে পাস দ্য ডেটা টু দ্য নেক্সট প্রসেস। সো মানে এর মানে যদি এটা হয় তাহলে আমি এখন যেটা করব, আমাকে চেকটা ভ্যালিডেট করতে হবে। আমি তো চেকের ডাটা পেয়ে গেলাম, এবার আমি চেক ভ্যালিডেশন করব। হ্যাঁ, সো মানে আমি তো প্রত্যেকটা চেকের মধ্যে দিয়ে ইটারেট করছি, এবং করে করে প্রত্যেকটা আমার আলটিমেট কাজ হচ্ছে প্রত্যেকটা চেকের মধ্যে আমাকে আসলে ওই যা যা লেখা আছে, যে যে ইউআরএল এ হিট করতে হবে, ওই কাজগুলোই আমাকে করতে হবে। কিন্তু তার আগে আমি একটা ভ্যালিডেশন করে নিতে চাচ্ছি, যে চেক ডাটাটা আমি পেলাম, সেই চেক ডাটাটা আমি এখন ভ্যালিডেট করব। সো ডাটা টু দ্য, নাম দিলাম চেক ভ্যালিডেটর। ওকে, আচ্ছা। সো সেটা ধরেন একটা সেপারেট ফাংশন, এই ফাংশনটাকে আর বড় করছি না। আমার এই ফাংশনের মেইন উদ্দেশ্য হচ্ছে গ্যাদার অল চেক। সো সেই কাজটা সে করে ফেলেছে। এবার পরের কাজটা আমি করছি, ওয়ার্কার্স ডট, ধরেন আমার পরের যে ফাংশনটা সেটা ভ্যালিডেট করা। সো সেটার নাম দিলাম ধরেন ভ্যালিডেট চেক ডেটা, এবং সেখানে আমি আমার এই অরিজিনাল চেক ডাটাটা আমি পাঠিয়ে দিচ্ছি। বাই দ্য ওয়ে, অরিজিনাল চেক ডাটাটা কিন্তু আমরা জানি যে সেটা কিন্তু জাভাস্ক্রিপ্ট অবজেক্ট আকারে আসেনি, এটা একটা র স্ট্রিং আকারে এসছে। তো সেটাকে আমাকে পার্স করে নিতে হবে। তো পার্স করার জন্য আমাদের অলরেডি পার্স জেসন নামে একটা ফাংশন ছিল, সেটা কোথায় ছিল, আমাদের হেল্পার্সের ইউটিলিটিসের মধ্যে। সো আমরা তাহলে কনস্ট্যান্ট, সেখান থেকে সম্ভবত ইউটিলিটিসে যাই, নামটা কি ছিল, হ্যাঁ পার্স জেসন। সো এই নামে ছিল। সো পার্স জেসন, এটা ইজ ইকুয়াল টু রিকোয়ার। হেল্পার্সের মধ্যে আমরা এখন আছি হচ্ছে লিবের মধ্যে। সো আমি এখানে গেলাম, তারপরে হচ্ছে হেল্পার্স, তারপরে হচ্ছে ইউটিলিটিস। তো সেখান থেকে আমি পার্স জেসনটা নিয়ে আসলাম, এবং এই ভ্যালিডেট চেক ডাটার মধ্যে পার্স জেসন অরিজিনাল চেক ডাটাটা, তাহলে আমি একদম অরিজিনাল জাভাস্ক্রিপ্ট অবজেক্টটাই দিয়ে দিলাম আর কি তাকে, ওয়ার্কার্স না, এটা ওয়ার্কার। এই সো তাহলে আমার কাজ হয়ে গেল। সো আমি এই পর্যন্ত মোটামুটি ডান, আমি সবগুলো চেক রিড করলাম, এবং ফাইনালি আমি ভ্যালিডেট করার জন্য পরের ফাংশনে দিয়ে দিলাম। ওকে, সো এই ফাংশনের কাজ আমার শেষ। এবার আমার কাজ হচ্ছে চেক ডাটাটা ভ্যালিডেট করা। সো এটার নাম দিলাম ধরেন ভ্যালিডেট ইন্ডিভিজুয়াল চেক ডাটা, মানে আমি তো লুপের মধ্যে দিয়ে যাচ্ছি। সো আমি তো যখনই ভ্যালিডেট করব, মানে প্রত্যেকটা চেক আইটেমের জন্য আমি ভ্যালিডেট করছি, সেই জন্য ইন্ডিভিজুয়াল লিখলাম আর কি। আচ্ছা, তো সেখানে আমার তাহলে ওয়ার্কার ডট ভ্যালিডেট চেক ডাটা, যে নামে দিয়েছি সেটা কপি করি, ভ্যালিডেট চেক ডাটা, এই ভ্যালিডেট চেক ডাটা ইজ ইকুয়াল টু একটা ফাংশন, এবং সেই ফাংশনটা রিসিভ করবে কি, অরিজিনাল চেক ডাটা, একই নাম রাখি, কাজ করতে সুবিধা হবে। অরিজিনাল চেক ডাটা এটা আমি পাবো, এবং এর মধ্যে আমার ফার্স্ট কাজ কি হবে, আমি চেক করব যে একটু ভ্যালিডেট করে নিই আবার, যদি অরিজিনাল চেক ডাটাটা থাকে এবং অরিজিনাল চেক ডাটাটার যদি আইডি নামে একটা প্রপার্টি থাকে, তাহলে আদারওয়াইজ আমি মানে নর্মালি থাকারই কথা, বাট কেউ যদি তারপরেও কোনো কারণে ধরেন ব্ল্যাঙ্ক কোনো ডাটা আপনার সেভ হয়ে গেছে, সেখানে আইডিটা হচ্ছে আমার মাস্ট থাকা লাগবে। তো সেই জন্য এটা চেক করে নিলাম যে ওইটার আইডিটা আছে কিনা, এবং না থাকলে আমি এখানে একটা এরর দিয়ে দিব ফাইনালি, যে কনসোল ডট লগ এরর চেক ওয়াজ ইনভ্যালিড অর নট ধরেন প্রপারলি ফরম্যাটেড। এই
আর যদি সবকিছু ঠিক থাকে তাহলে আমি সামনে আগাবো, তাই না? সো আমাকে এখন তাহলে খেয়াল করেন, আমার ডেটাবেস থেকে চেকের যে জিনিসগুলো আসবে, বাই দ্য ওয়ে আমি তাহলে আমার যে চেক সার্ভিসটা আছে, হ্যান্ডলার্স, চেক হ্যান্ডলার, সেটার পোস্ট মেথডটা আমি খুলে রাখি, তাহলে আমার ফিল্ডগুলো আমি দেখতে পাবো। এই যে পোস্ট মেথডটা, সো ফিল্ডগুলো, এবং এখানে আমি তো একটা অবজেক্ট থাকার কথা, ফাইনাল অবজেক্ট, এই যে এটা। সো আমার বেসিক্যালি ডেটাবেসে এই ফিল্ডগুলো আছে, সেটা আমি খুলে রাখলাম। আচ্ছা, তো এখন যখন আমি ভ্যালিডেট চেক করতে যাচ্ছি, আমার কিন্তু একটা লেভেল অফ ভ্যালিডেশন আমি করলাম, তারপরে আমি যেটা চাচ্ছি যে আমার তো চেক করতে হবে, তাই না? তো একদম শুরুতে যখন আমি কোনো চেক করি নাই, হ্যাঁ, তখন তো আমি চেক করে করে তো ডেফিনেটলি আমাকে তাহলে চেকের উপরে, প্রত্যেকটা চেকের উপরে একটা কিছু ইনপুট দিয়ে আসতে হবে ডেটাবেসে, যে আমি এটা একবার চেক করলাম, হ্যাঁ, এবং কখন করলাম সেটাও আমাকে বলে আসতে হবে। সো সেই দুইটা জিনিস কিন্তু আমার অলরেডি কিন্তু আমার এই পোস্টের এখানে নাই। সো দুইটা জিনিস ম্যান্ডেটরি, একটা হচ্ছে আমি কখন চেক করলাম, আরেকটা হচ্ছে চেক করে আমি কি রেজাল্টটা পেলাম, মানে স্টেটটা কি ছিল, হ্যাঁ, সেটা কি আপ ছিল না ডাউন ছিল, সেটা আমাকে বলতে হবে। তো সেই জন্য সেটা তো থাকতেও পারে, নাও থাকতে পারে ফার্স্ট টাইমে। তো সেই জন্য আমি যেটা করছি, অরিজিনাল চেক ডেটা, সেটার সাথে স্টেট নামে একটা প্রপার্টি দিয়ে দিচ্ছি, এবং এখানে চেক করছি যে টাইপ অফ অরিজিনাল চেক ডেটা ডট স্টেট, এটা স্ট্রিং কিনা সেটা চেক করলাম, এবং সেটা আপ অথবা ডাউনের মধ্যে একটা কিনা, এটা আমি এভাবে এর আগেও আপনাদেরকে চেক করে দেখিয়েছি, সো ডিটেল বলছি না, লিখে যাচ্ছি অরিজিনাল চেক ডেটা ডট স্টেট, এই অ্যারের মধ্যে এটা আছে কিনা সেটা দেখছি আমি, গ্রেটার দেন -1 যদি থাকে, এটা যদি ঠিক থাকে তাহলে আমার জাস্ট অরিজিনাল চেক ডেটা ডট স্টেটটাই আমি নিব। আদারওয়াইজ আমি ধরে নিচ্ছি, ডিফল্ট আমি ধরে নিচ্ছি ডাউন, মানে ফার্স্ট টাইমে, হ্যাঁ, আমি ধরে নিচ্ছি এটা ডাউন মানে একটা ডিফল্ট ভ্যালু দিয়ে দিচ্ছি আর কি, ডাউন। আরেকটা জিনিস যেটা আমার দরকার, সেটা হচ্ছে অরিজিনাল চেক ডেটা ডট কখন চেক করেছি, লাস্ট চেকড, এটা নামটা দিলাম লাস্ট চেকড, ইকুয়াল টু, এখানেও তাহলে আমি চেক করি টাইপ অফ অরিজিনাল চেক ডেটা ডট লাস্ট চেকড, এটা কি হতে হবে, এটা তো নাম্বার হতে হবে, তাই না? কারণ এটা তো একটা টাইম স্ট্যাম্প থাকবে। সো আমি দেখলাম যে এটা নাম্বার কিনা, অ্যান্ড এটা 0 থেকে বড় কিনা সেটাও চেক করে রাখি, চেক ডেটা গ্রেটার দেন 0, তাই যদি হয় তাহলে ওইটাই নিব, আদারওয়াইজ আমি একটা ফলস দিয়ে দিলাম, হ্যাঁ। সো এটা করা হচ্ছে এই কারণে যেন ফার্স্ট টাইমের প্লেস হোল্ডারগুলো আমি পেয়ে যাই। আচ্ছা, সো ফাইনালি আমার ভ্যালিডেশন শেষ, সো আমি পাস টু দ্য নেক্সট প্রসেস, এরপর আমি আরেকটা ফাংশনে পাঠিয়ে দিব এটাকে। তো তাহলে ওয়ার্কার ডট, তো নেক্সট ফাংশনটা কি করবে, আমার ভ্যালিডেশন হয়ে গেল, নেক্সট ফাংশনের কাজ হচ্ছে আমার এই যে চেক ডাটাটা, সেই চেক ডাটাটাকে অ্যানালাইজ করে চেকটাকে পারফর্ম করা, মানে সত্যিকার অর্থে রিকোয়েস্ট পাঠানো এবং আউটপুট দেখা যে কি আসলো রেসপন্স। তো সেটা ধরেন আমার মেইন ফাংশনটা, যেটার নাম দিলাম আমি পারফর্ম চেক, এবং সেটার মধ্যে আমার আসলে অরিজিনাল ডাটাটাই প্রয়োজন হবে, সো আমি অরিজিনাল চেক ডাটাটা পাঠিয়ে দিলাম, দ্যাটস ইট। সো এটা কেন আমাকে এটা দিচ্ছে অ্যাসাইনমেন্ট, আচ্ছা, তো সে আসলে এটাকে রিঅ্যাসাইনমেন্ট করতে নিষেধ করে অরিজিনাল চেক ডাটাটা। আচ্ছা, তাহলে আমি একটা কাজ করি, আমি এটাকে তাহলে অরিজিনাল চেক ডাটা, তো আমি একটা কাজ করি, এটাকে সংক্ষেপে কেমনে লেখা যায়, আচ্ছা এই এররটা আমরা ইগনোরও করতে পারি ইনফ্যাক্ট চাইলে, যদি হয় আমি একটা কাজ করি, এখানে লেট, আমার এরর দেখতে ভাল লাগে না, সো আমি যেটা করি অরিজিনাল ডেটা নাম দিলাম এখানে, সেটা হচ্ছে অরিজিনাল চেক ডেটা, এটা আগে ইকুয়াল করে নিলাম, তারপরে অরিজিনাল ডেটার মধ্যে জিনিসগুলো আমরা সেভ করতে থাকি, অরিজিনাল ডেটা ডট লাস্ট চেকড এটা, এবং পারফর্ম চেকে ফাইনালি আমরা অরিজিনাল ডেটাটা দিয়ে দিলাম, এই তাহলে আমরা এটা চলে গেল, একই কাজ কিন্তু জাস্ট, কিন্তু এটা একটা মানে গুড প্র্যাকটিস হচ্ছে, যে জিনিসটা নিয়ে আমরা মানে ফাংশনের যে প্যারামিটারটা পাই সেটাকে রিঅ্যাসাইন করতে নিষেধ করে, আমার যে ESLint প্লাগইনটা ইউজ করছি সেটা রিকমেন্ড করে আর কি, তো তার ডিরেকশন আমরা ফলো করলাম। ওকে, সো ভ্যালিডেট চেক ডাটা ফাংশনটা আমার হয়ে গেল, এখন আমার কাজ হচ্ছে পারফর্ম চেক, মানে চেকটাকে পারফর্ম করা, হ্যাঁ। তো তাহলে সেই ফাংশনটা এখন আমরা লিখব, তাহলে ধরেন এটার একটা নাম দিই যে পারফর্ম চেক,
তো ওয়ার্কার ডট পারফর্ম চেক ইজ ইকুয়াল টু, তো সেখানে আমার কি থাকবে, ওই অরিজিনাল চেক ডাটাটাই আসবে, ওখান থেকে তো আমি ওইটাই পাঠিয়েছি। সো অরিজিনাল চেক ডাটাটা আসবে এবং এই আমার ফাংশন। আচ্ছা, তো সেখানে আমাকে কি করতে হবে, মেইনলি আমাকে চেক পারফর্ম করতে হবে, তাই না? সো তাহলে আমি সবার আগে যেটা করছি, পার্স দা, মানে আমাকে ইউআরএলটা আগে লাগবে, তাই না? যে মানে আমার যে অরিজিনাল ডাটাটা এসছে সেখান থেকে আমাকে ইউআরএলটা বের করে রিকোয়েস্ট পাঠাতে হবে। সো রিকোয়েস্ট পাঠানোর জন্য রিকোয়েস্ট প্রিপেয়ার করতে হবে আমাদেরকে এখন। সো সবার আগে আমি যেটা করছি, রিকোয়েস্ট পাঠানোর আগে খেয়াল করেন আমাদের যে চেক ডাটাটা, আমাদের যে চেক হ্যান্ডলারে যদি আমরা যাই, সেখানে ইউজার এই চেক ডাটার ইউআরএলটা সেট করেছিল কিন্তু ইউজার, এবং সেই ইউআরএল এর মধ্যে কিন্তু এইচটিটিপি বা এইচটিটিপিএস মানে সমস্ত হোস্ট নেম সহ সে লিখেছিল। আবার সে হয়তো ইউআরএল এর মধ্যে এইচটিটিপি ছাড়া দিয়েছিল ইউআরএল, আমরা তো জানি না, হ্যাঁ, এটা তো ইউজার ইনপুট। সো এখানে কিন্তু যখন আমি রিকোয়েস্ট করব তখন তো ওরকম হড়বড় করে দিলে হবে না, মানে কোনোটাতে এইচটিটিপি আছে, কোনোটাতে এইচটিটিপিএস আছে, কোনোটাতে কিছুই নাই, শুধুই www.something.com আছে। সো যার কারণে আমাকে আসলে ইউআরএলটা ঠিকমতো পার্স করে নিতে হবে, হ্যাঁ। সো সেটাই আমি এখন করব, যে মানে প্রপার ওয়েতে যেন আমি সেই ইউআরএলটা মানে তৈরি করতে পারি। তো সেটার জন্য আমি যেটা করছি, পার্স দ্য, তাহলে এখানে আমার কাজ হবে কি, পার্স দ্য হোস্ট নেম, সেখান থেকে আমি হোস্ট নেম আলাদা করব, মানে www পার্টটা সবার আগে, এবং হোস্ট নেম পার্স করার পরে তারপর সেখান থেকে আমি from original data। সো হোস্ট নেম ঠিক না, পার্স, হ্যাঁ হোস্ট নেমই আর কি, মানে হোস্ট নেম মানে পুরো ইউআরএলটা আমি ধরে নিতে পারি, হোস্ট নেম অ্যান্ড ফুল ইউআরএল, এভাবে লিখি, ফুল ইউআরএল ফ্রম দ্য অরিজিনাল ডাটা। আচ্ছা, সো তাহলে আমি যেটা করছি, লেট পার্সড ইউআরএল ধরে নাম দিলাম এটা। এখানে আমরা নোড.js এর আগেও আমি ইউজ করেছিলাম, নোড.js এর ডিফল্ট ইউআরএল মডিউলটা ইউজ করতে পারি। একদম উপরে লিখি কনস্ট্যান্ট ইউআরএল ইজ ইকুয়াল টু রিকোয়ার ইউআরএল, এবং পার্সড ইউআরএলে আমরা এখানে তাহলে লিখতে পারি ইউআরএল ডট তার যে পার্স ফাংশন সেটা আমি দিয়ে দিচ্ছি, এবং সেটার মধ্যে আমাকে কি করতে হয়, আমাকে ইউআরএলটা তৈরি করে দিতে হবে। তো আমার অরিজিনাল চেক ডাটা যেটা এসছে প্যারামিটার হিসাবে ডট, সেটার মধ্যে আমার যে প্রোটোকলটা, সেই প্রোটোকলটা কি নামে ছিল, প্রোটোকল নামে ছিল, তো সেটা ডট প্রোটোকল, সেটা ফার্স্টে, প্লাস তার সাথে কি হবে, কোলন এইটা, তাই না, এইচটিটিপি বা এইচটিটিপিএস কোলন স্ল্যাশ স্ল্যাশ, তারপরে হচ্ছে ইউআরএলটা, অরিজিনাল চেক ডাটা ডট ইউআরএলটা প্লাস ইউআরএল, তো হয়েই গেছে আমার। আর আরেকটা প্যারামিটার আমাকে দিতে হয়, সেটা হচ্ছে আমি কি কোয়ারি স্ট্রিং কনসিডার করবো নাকি করবো না। এটা বাই দ্য ওয়ে আমি এটা বলেছিলাম নোড.js এর আমার যে মডিউল নিয়ে আমি দেখেছিলাম সেখানে আমি বলেছিলাম, তো যারা দেখেননি তারা দেখে নেবেন ভিডিওটা। সো এনিওয়েজ, তো সেখানে আমাকে বলতে হবে যে আমি কোয়ারি স্ট্রিং প্যারামিটার যেটা থাকে, যে একটা জিজ্ঞাসার চিহ্ন দিয়ে, মানে ধরেন একটা ইউআরএল আমি এখানে কমেন্ট আকারে দেখাই, যেমন ধরেন https www.google.com, তারপরে আমরা এরকম একটা দিয়ে তারপরে a is equal to 5 এরকম পাস করি না। তো যদি এগুলোকেও আমার কনসিডার করতে হয় তাহলে আমরা এখানে ট্রু পাস করি। তো আমাকে তো সবই করতে হবে, ইউজার যে ইউআরএল দিয়েছে পুরোটাই লাগবে, সেজন্য আমি ট্রু পাস করে দিলাম, হ্যাঁ। সো তাহলে ইউআরএল ডট পার্স এর মাধ্যমে আমি কিন্তু সুন্দর করে আমরা পার্স করে ফেললাম ইউআরএলটা, মানে প্রপার ফরম্যাট করলাম আর কি। আচ্ছা, এখন আমি এখান থেকে হোস্ট নেম কনস্ট্যান্টও ইউজ করতে পারি, আমরা হোস্ট নেম ইজ ইকুয়াল টু আমরা দিলাম হচ্ছে পার্সড ইউআরএল ডট হোস্ট নেম, কারণ আমার এই যে ইয়েটা, মানে আমার যে ইউআরএল মডিউলটা, সে আমাকে জাস্ট এটাকে একটা অবজেক্ট বানিয়ে দেয়, সুন্দর একটা, যেটা নিয়ে আমি কাজ করতে পারি, যে কারণে এটাকে আমি ইউজ করছি আর কি। তো পার্স নেম হোস্ট নেমটাকে আলাদা করলাম এবং পাথটাকেও আলাদা করে নিলাম, পার্সড ইউআরএল ডট পাথ। বাই দ্য ওয়ে আমি কিন্তু এর আগে আপনাদেরকে পাথ নেম বলেছিলাম, বাট এখন আমি পাথ নিচ্ছি। পাথ আর পাথ নেমের মধ্যে ডিফারেন্স হচ্ছে, পাথ হচ্ছে কোয়ারি স্ট্রিং সহ পুরো পাথটাকে দেয়, ঠিক আছে, আর পাথ নেম হচ্ছে শুধুমাত্র কোয়ারি স্ট্রিং বাদ দিয়ে শুধু স্ল্যাশ সামথিং ওটা নেয়। তো রাউটিং এর সময় আমরা পাথ নেম ইউজ করেছিলাম, কারণ রাউটিং এর সময় আমাদের রাউটিং চেক করার সময় আমরা কিন্তু কোয়ারি স্ট্রিং কনসিডার করেছিলাম না, কিন্তু এখন আমাকে তো পুরো ইউআরএলই কনসিডার করতে হবে, জন্য পাথ মানে আমার এখানে আমি পুরো পাথটাই নিচ্ছি, যার কারণে ডট পাথ ইউজ করলাম, পাথ নেম না, ঠিক আছে। আচ্ছা, ফাইনালি আমাকে রিকোয়েস্টটা কনস্ট্রাক্ট করতে হবে, কনস্ট্রাক্ট দ্য
রিকোয়েস্ট। আচ্ছা, তো তাহলে এর আগে টুইলিও এপিআই এর আমার যে টিউটোরিয়ালটা ছিল সেটা এবং সেটার মতোই অনেকটা। তো সেই রিকোয়েস্টটা তৈরি করার জন্য ফার্স্টে আমি রিকোয়েস্ট ডিটেলস অবজেক্টটা তৈরি করছি। তো এখানে সবার আগে আমার যেটা লাগবে, যেহেতু আমি ইউজার যে ইউআরএলটা দিয়েছে সেই ইউআরএলটা প্রোটোকল, সেই ইউআরএলটা এইচটিটিপিও হতে পারে, এইচটিটিপিএসও হতে পারে। তো কি হবে সেটা হচ্ছে অরিজিনাল চেক ডাটা ডট প্রোটোকল প্লাস, এবং এই আমরা যে রিকোয়েস্ট এইচটিটিপি মডুলটা ইউজ করব সেটার রিকোয়েস্ট পাঠানোর সময় প্রোটোকল হিসাবে দিতে হয় আসলে কোলন সহ। তো আমাকে এটাও বলে দিতে হবে, সরি এটা লাগবে না, এইটুকু দিলেই হবে। এইচটিটিপি তারপরে কোলন দিতে হয় একটা, এইচটিটিপি আর এইচটিটিপিএস। তো ইউজার যেটা সেট করেছে সেটা তার সাথে কোলন বসিয়ে দিলাম, তাহলে প্রোটোকল আমার রেডি হয়ে গেল। তারপরে হোস্ট নেম আমি আলাদা করলাম। হ্যাঁ, হোস্ট নেম দিয়ে আমি তাহলে কি পাবো, এটা হচ্ছে আমার এই হোস্ট নেমটা, তাই না? তাহলে হোস্ট নেম দিলাম। আচ্ছা, প্রোটোকল হয়ে গেল, হোস্ট নেম হয়ে গেল। এবার আমার লাগবে মেথড, মানে কোন মেথডে আমি রিকোয়েস্টটা পাঠাবো, গেট না পোস্ট না কি। সো অরিজিনাল চেক ডাটা ডট, এটাকে আমি কি হিসাবে রেখেছিলাম আমাদের ডাটাবেজে, মেথড নামেই রেখেছিলাম। সো মেথড ডট, একেবারে আমাকে অবশ্যই এইচটিটিপি মডুলের ক্ষেত্রে আমাকে মেক শিওর করতে হয় যেন এটা সব যেন ক্যাপিটাল লেটারে থাকে। তাহলে টু আপার কেস এটা দিয়ে দিলাম, এবং টু আপার কেস দিয়ে দিলে আমার এটা বড় হাতের হয়ে গেল। সো মেথড শেষ। তারপরে আমি পাথ দেব, পাথ হচ্ছে আমার পাতি, যেটা আমি একটু আগে বের করলাম। আর আরেকটা জিনিস আমাকে দিতে হবে, মনে আছে যে আমরা যখন মানে ইউজার যখন তার ইউআরএল সেট করেছিল তখন সে টাইম আউট সেকেন্ড বলে একটা জিনিস আমি নিয়েছিলাম। এর মানে হচ্ছে আমার যে রিকোয়েস্টটা, সেই রিকোয়েস্টটার মধ্যে আমি কত সেকেন্ড পর্যন্ত আমি আসলে রিকোয়েস্টটার জন্য বসে থাকবো। কারণ ইউজার আমাকে একটা ভুল ইউআরএল দিল বা এমন একটা ইউআরএল দিল যেটা অনেকক্ষণ ডাউন হয়ে আছে। সো আমার যদি রিকোয়েস্ট করে আমি বসে থাকি, কতক্ষণ আমি ওয়েট করে থাকবো সেই রিকোয়েস্টের রেসপন্সের জন্য, হ্যাঁ, সেই জিনিসটা। সো সেইটা আমার এইচটিটিপি মডিউলে আমরা কিন্তু ওই টাইম আউটটা পাস করতে পারি। হ্যাঁ, সো আমি যদি টাইম আউট একটা বলে দেই, তার মানে হচ্ছে ও ওইটুকু সময় পর্যন্ত ওয়েট করবে, এবং ওয়েট করার পরে না পেলে সে আমাকে একটা ইভেন্ট দিয়ে দিবে টাইম আউট নামে, যে ভাই তোমার টাইম আউট হয়ে গেছে। ঠিক আছে, তো সেটার জন্য আমি টাইম আউট প্যারামিটারটা দিয়ে দিচ্ছি, এবং এটা আপনারা এইচটিটিপি মডুলের ডকুমেন্টেশন দেখলেই বুঝতে পারবেন আর কি। সো অরিজিনাল চেক ডাটা ডট ইউজার যেটা দিয়ে সেভ করেছে, তো সেটা হচ্ছে টাইম আউট সেকেন্ডস, সেইটা ইন্টু 1000। সো এটাকে আমি সেকেন্ডে রেখেছি, এটাকে আমি মিলি সেকেন্ড করে নিচ্ছি। সো টাইম আউট আমার হয়ে গেল। সো বাই দ্য ওয়ে আমরা কি হিসাবে রেখেছিলাম এখানে, টাইম আউট সেকেন্ডস, এটাকে টাইম আউট সেকেন্ডস, হ্যাঁ আমার এখানে সেকেন্ডসে ছিল। সো আমি এটাকে 1000 দিয়ে আমাকে মিলি সেকেন্ড করা লাগবে। ওকে, কারণ টাইম আউট মিলি সেকেন্ড এক্সপেক্ট করে, তো সেটা একটু চেক করে নিলাম। সো আমার তাহলে রিকোয়েস্ট অবজেক্টটা তৈরি করা হয়ে গেল, যেটা আমি পাঠাবো। ওকে, সো এখন আমাকে মানে ডিসাইড করতে হবে যে আমি এইচটিটিপি মডিউল দিয়ে পাঠাবো নাকি আমি এইচটিটিপিএস দিয়ে পাঠাবো। যেমন টুইলিওর ক্ষেত্রে আমরা কিন্তু এইচটিটিপিএস দিয়ে পাঠিয়েছিলাম। হ্যাঁ, তো এখানে কিন্তু আমার কোন মেথডে আমি পাঠাবো সেটা ডিপেন্ড করবে ইউজারের ইউআরএলটা কি। ইউজারের ইউআরএল এর মেথড যদি হয় এইচটিটিপি দিয়ে শুরু, তাহলে সেটা এইচটিটিপি ডট ওই মডিউলটা আমাকে ইউজ করতে হবে। আর যদি ইউআরএল এর ইউজারের সেট করা হয় এইচটিটিপিএস, তাহলে আমাকে সেটা ইউজ করতে হবে। তো তাহলে আমার দুইটা লাইব্রেরি আসলে ইম্পোর্ট করে নিয়ে আসতে হবে। constant http is equal to require http, এবং একই সাথে http টাও আমাকে রিকোয়ার করে নিয়ে আসতে হবে। দুটাই আমি নিয়ে আসলাম, এবং এই জায়গাটায় তাহলে আমাকে আগে ঠিক করে নেই চলেন যে কোন মেথড আমাকে ইউজ করতে হবে। কমেন্টটা দিলাম না, লেট না, এখানে কনস্ট্যান্টই দেওয়া যায়, এটা চেঞ্জ করব না। মেথড টু ইউজ, ধরেন একটা ভ্যারিয়েবল নিলাম, এবং সেখানে কি হবে, অরিজিনাল চেক ডাটা যেটা আমার আছে সেইটা ডট, আমি তো মেথড নামেই রেখেছিলাম তাই না, তো মেথড সেইটা, সরি মেথড তো না, প্রোটোকল, তাহলে এটাকে মেথড টু ইউজ না দেই, এটাকে দেই প্রোটোকল টু ইউজ। হ্যাঁ, অরিজিনাল চেক ডাটা ডট প্রোটোকল, সেইটা যদি এইচটিটিপি হয় তাহলে আমি এইচটিটিপি মডিউল ইউজ করব, আদারওয়াইজ আমি কোনটা ইউজ করব, এইচটিটিপিএস ইউজ করব। সো আমি তাহলে এই প্রোটোকল টু ইউজ দিয়ে আসলে রিকোয়েস্টটা করে দিব। ক্লিয়ার? এই তো এখন আমরা মেইনলি হচ্ছে আমাদের রিকোয়েস্টটা করতে পারি। তো রিকোয়েস্ট করার জন্য তাহলে আমি যেটা করছি, লেট রেক ইজ ইকুয়াল টু, আমাদের রেকটা তৈরি করছি, প্রোটোকল টু ইউজ ডট রিকোয়েস্ট।
মানে http.request or https.request বেসড অন এই ভ্যারিয়েবলটা, ঠিক আছে। সো সেটা আমি দিলাম ডট রিকোয়েস্ট। তো রিকোয়েস্ট পাঠানোর নিয়মের আগে আমি টুইলিও করার সময় দেখিয়েছিলাম এর আগের টিউটোরিয়ালে, সো আশা করি আপনারা বুঝতে পারছেন, যারা দেখেছেন, আর যারা দেখেননি তারা প্লিজ দেখে আসবেন। তো সেখানে আমাকে পাঠাতে হয় রিকোয়েস্ট ডিটেলসটা, যেটা আমি এতক্ষণ বানালাম অবজেক্টটা, এবং ফাইনালি আমি কি পাবো, একটা কলব্যাক পাবো। তো সেই কলব্যাকে আমি হচ্ছে রেসপন্স পাবো এই। তো এখন এই জায়গাটায় রেসপন্সটা পেলাম আমি। তো রেসপন্স পাওয়ার পরে আমার কাজ কি? আমার কাজ হচ্ছে সবার আগে স্ট্যাটাস কোডটা দেখা, গ্র্যাব দ্য স্ট্যাটাস অফ দ্য রেসপন্স, কারণ এই স্ট্যাটাস দেখে আমি বুঝতে পারবো যে আসলে আপ না ডাউন। সো লেট কনস্ট্যান্টই দিলাম, লেট কনস্ট্যান্ট স্ট্যাটাস ইজ ইকুয়াল টু রেস ডট স্ট্যাটাস কোড, তাই না? আচ্ছা, সো এটা আমি পেয়ে গেলাম। এখন আমার কাজ কি? আপডেট দ্য চেক রেজাল্ট, চেক আউটকাম লিখি, আপডেট দ্য চেক আউটকাম অ্যান্ড, মানে যা পেলাম সেটা আমাকে ডাটাবেসে তো আপডেট করতে হবে, তাই না? সো আমি যেটা করবো যে আপডেটটা, মানে সেই কাজটা এই ফাংশনে করবো না, কারণ আমার কাজ ছিল পারফর্ম চেক করা, শুধু রিকোয়েস্ট পাঠালাম, রেসপন্স নিয়ে নিলাম, এর পরের কাজটা আমি পরের ফাংশন নিয়ে যাবো, অলরেডি ফাংশনটা বড় হয়ে গেছে। সো আউটকাম অ্যান্ড পাস টু দ্য নেক্সট প্রসেস, এইভাবে লিখে রাখলাম কমেন্টে। আচ্ছা, সো এখানে তাহলে আমি চেক করব যে ইফ আমার যে, আচ্ছা এখন আচ্ছা আপডেট দ্য চেক আউটকাম এবং এই জায়গাটা, আচ্ছা এখানে একটা ব্যাপার কিন্তু আছে যেটা আপনারা খেয়াল করেন, আমরা যে এই যে রিকোয়েস্টটা পাঠাবো, হ্যাঁ, এটা আলটিমেটলি এই জায়গাটা আমি পরে লিখছি, তাহলে আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে। আমি যেটা করছি যে এই জায়গাটায় আমাকে এই যে রিকোয়েস্টটা কিন্তু আমি এখনো সেন্ড করিনি, রিকোয়েস্ট সেন্ড করব কিভাবে? আমি রিকোয়েস্ট সেন্ড করবো হচ্ছে রেক ডট এন্ডের মাধ্যমে, তাই না? কিন্তু আমরা জানি যে রিকোয়েস্টের যে রেসপন্স আসে সেটা কিন্তু একবারে আসে না, আমরা কিন্তু জানি, যেটা আপনারা আমার রিকোয়েস্ট রেসপন্স নিয়ে আমি যে আগে বহুতবার আলোচনা করেছি আমার এই সিরিজে, তো সেটা যারা দেখেছেন তারা জানেন রেসপন্স কিন্তু একবারে আসে না, রেসপন্স কিন্তু বাফার আকারে আসে, ঠিক আছে? সো আমাদেরকে আসলে ইভেন্ট লিসেন করতে হয় রেসপন্সের। সো আমাদেরকে এখানে কিন্তু একটা এরর ইভেন্ট লিসেন করতে হবে, কোনো এরর হয়েছে কিনা। সো সেটা কি করেছিলাম আমি এর আগে টুইলিওরটাতেও করেছিলাম, রেক ডট অন, সেখানে কিন্তু আমার এরর হয়ে যেতে পারে, এরর ইভেন্ট আসতে পারে এবং সেখানে আমি এররটা পাবো, তো সেই ইভেন্টটা আমি লিসেন করি। সেই জায়গাটাতেও আমার কিন্তু মানে এই যে এই জায়গাটায় এই রেজ আসার আগেই কিন্তু আমার এরর ইভেন্ট ফায়ার হয়ে যেতে পারে। সো এরর ইভেন্ট ফায়ার হয়ে গেলেও কিন্তু আমাকে সামহাও মানে এই সেম প্রসেসটা যেটা আমি চেক আউটকাম যেটা করতে চাচ্ছি সেটা কিন্তু করতে হতে পারে। আবার আমাকে কিন্তু এখানে আরেকটা ইভেন্টও লিসেন করতে হবে, সেটা হচ্ছে কি টাইম আউট। টাইম আউট নামে একটা ইভেন্টও লিসেন করতে হবে, যে টাইম আউট হয়ে গেলেও কিন্তু আর আমার এই স্ট্যাটাস কোড আসবে না, তার আগেই কিন্তু শেষ হয়ে যাবে। সো তাহলে এই স্ট্যাটাস কোড পর্যন্ত কিন্তু আমি বসে থাকতে পারবো না। সো এই জায়গাটায় আমি যা করব সেই কাজটা আমাকে এখানেও করতে হবে, এখানেও করতে হবে। ক্লিয়ার? সো যার কারণে আমাকে তাহলে আসলে ট্র্যাক রাখতে হবে, যে কারণ এই তিনটা জায়গা, এই জায়গাটা থেকেও আসতে পারে, এই জায়গাটা থেকেও আসতে পারে, এই জায়গাটা থেকেও আসতে পারে এই স্ট্যাটাস পাওয়ার পর। সো এই কলব্যাক কলের এই রেস কলব্যাকটা কল হওয়ার আগেই কিন্তু আমার এরর বা টাইম আউট এগুলো হয়ে যেতে পারে। সো যার কারণে এই তিনটার যে কোনো একটা জায়গা থেকেই কিন্তু আমি এন্ড হয়ে যেতে পারি। সো যেন আবার দুইটাতে, আবার ধরেন রেসপন্সও পেলাম আবার এররের মধ্যেও গেল, সেটাও কিন্তু হতে পারে। আবার ধরেন রেসপন্সে পেলাম টাইম আউটের মধ্যেও গেল, সেটাও হতে পারে। এরর টাইম আউট দুটাও আসতে পারে। সো যেন আমার এই পরের যে কাজটা আমি করব, পরের প্রসেস ফাংশনে পাঠাবো, পরের প্রসেস ফাংশন কিন্তু মেইনলি ডাটাবেসে সেভ করবে সমস্ত চেক আউটকাম যেটা আছে। তো সেইটা কিন্তু যদি আমি মাল্টিপল টাইম হয়ে যেতে পারে আমার এই ক্ষেত্রে, যদি আমি সেটা চেক না করি, হ্যাঁ। তো তাহলে সেটা চেক করতে হবে আসলে আমাদেরকে, যে অলরেডি আমি সেটা ডাটাবেসে সেভ করে ফেলেছি কিনা, যে কোনো এই জায়গা থেকে আসুক বা এই জায়গা থেকে আসুক আর এই জায়গা থেকে আসুক, তাহলে আমাকে এখানে একটা ভ্যারিয়েবল দিয়ে ট্র্যাক রাখতে হবে যে চেক আউটকাম আমি অলরেডি পেয়েছি কিনা এবং সেটা অলরেডি পরের প্রসেস ফাংশনকে পাঠিয়ে দিয়েছি কিনা, যেন দুইবার কাজটা না হয়ে যায়। ক্লিয়ার? তো সেটাকে ট্র্যাক রাখার জন্য তাহলে চলেন আমরা উপরে একটা কাজ করি, এই যে এই জায়গাটায় আমরা এখানে লিখি প্রিপেয়ার দ্য ইনিশিয়াল চেক আউটকাম। সো এই জায়গাটায় আমি যেটা লিখছি, ধরেন লেট চেক আউটকাম ইজ ইকুয়াল টু, সো আমি ফাইনালি একটা চেক আউটকাম যেটা আমি ফাইনালি পাঠাবো, হ্যাঁ, সেখানে আমি কি কি জিনিস পাঠাবো, এরর, আমার চেক আউটকাম মানে চেকের যে রেজাল্টটা সেখানে এরর হয়েছে কি হয়নি, সো এটা আমি ধরে রাখছি, এটা এরর ফলস এরকম একটা দিচ্ছি, এবং আমার যে রেসপন্স কোডটা,
যেটা আমি পেয়েছি সেটাও আমি তাকে দিতে চাই, সেটাও আমি শুরুতে পাইনি। সো একদম ইনিশিয়াল স্টেট মানে ইনিশিয়ালাইজেশনে আমি এগুলো ফলস লিখে রাখলাম। আর আমার অলরেডি চেক মানে পরের প্রসেসে পাঠিয়ে দেওয়া হয়েছে কিনা, যেটা একটু আগে বললাম, সেটাও তাহলে এখন একটা ভ্যারিয়েবলের মাধ্যমে আমি ট্র্যাক রাখবো। সো এখানে তাহলে লিখে রাখি মার্ক দ্য আউটকাম হ্যাজ নট বিন সেন্ট ইয়েট। হ্যাঁ, সো সেখানে আমি যেটা জাস্ট একটা ভ্যারিয়েবল নেই, ধরেন কি দেওয়া যায়, আউটকাম সেন্ট, এটাই দিলাম নাম, ইজ ইকুয়াল টু ফার্স্টে ফলস। হ্যাঁ, সো আমি এখানে একটা ভ্যারিয়েবল রাখলাম যে আউটকাম আমি অলরেডি পাঠিয়ে দিয়েছি কিনা। সো যেটা আমি করব এখন, যদি আমি যে কোনো ইভেন্টের মাধ্যমে যে জায়গাটাতে আসি না কেন, এই জায়গাটাতে আসি অর এই জায়গাটাতে আসি অর এই জায়গাটাতে আসি, আমি বেসিক্যালি ওই আউটকাম সেন্ড যেটা সেটাকে ট্রু করে দিব। হ্যাঁ, তাহলে আমার অ্যাটলিস্ট মেক শিওর করবো যে আমি একই কাজ যেন মাল্টিপল টাইমস না করি। ঠিক আছে, সো তাহলে এবার আমরা এই জায়গাটাতে আসি যে এই আপডেট দ্য চেক প্রসেস, এখানে আমাকে আসলে কি করতে হবে, আমাকে আসলে চেক করতে হবে ইফ নট ওই যে আউটকাম সেন্ড, জাস্ট এই চেকিংটা করে নিব যে আউটকাম সেন্ড অলরেডি তুমি করে দিয়েছো কিনা এররে বা টাইম আউটে। হ্যাঁ, সেটা চেক করে ফেললাম। চেক করে এখানে আমার কি করতে হবে, আমি এর একটা অন্য ফাংশনে দিয়ে দিব ওয়ার্কার ডট, ধরেন সেই পরের ফাংশনটা হচ্ছে প্রসেস চেক আউটকাম। ওকে, এবং সেখানে আমার কি লাগবে, প্রসেস করার জন্য অরিজিনাল চেক ডাটা তো আমি পাঠাবই, তার সাথে আমি যে এই যে চেক আউটকাম যেটা আমি রেসপন্স যেটা পাবো সেই চেক আউটকাম এটা আমি এখানে দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, আর তারপরে জাস্ট আউটকাম সেন্ট এটাকে ট্রু করে দিলাম। ঠিক আছে, সো এখন ধরেন আপনি এখানটায় পেয়ে গেছেন। ঠিক আছে, কিন্তু যেহেতু আউটকাম সেন্ট যে কোনো একটা জায়গা থেকে হলেই, এবং এই জিনিসটা দুইটা জায়গাতেই আমরা কপি করব, এই যে এখানেও করব, জিনিসটা আমরা এখানেও করব। ক্লিয়ার? সো তাতে যেটা হবে আমার কোনোভাবেই, আচ্ছা তার আগে এখানে একটা ব্যাপার আছে, এররের ক্ষেত্রে আমাকে একটু অন্য করতে হবে। কারণ কি, এররের ক্ষেত্রে আমার এই যে চেক আউটকাম যেটা, এটা তো চেঞ্জ হবে, রাইট? সো এররের ক্ষেত্রে আমার চেক আউটকামটা কি হবে, এরর তখন ট্রু, এবং রেসপন্স কোড যেটা, হ্যাঁ, তো আমি একটা কাজ করি, রেসপন্স কোড না দিয়ে এখানে আমি অন্য একটা কিছু দিই, ধরেন ভ্যালু। হ্যাঁ, ভ্যালু দিলাম এররের, এবং সেটা আমি এররটাই বলে দিলাম যে কি এরর হয়েছে সেটা। হ্যাঁ, এটা গেল এররের ক্ষেত্রে। আর টাইম আউটের ক্ষেত্রে আমাদেরকে কি লাগবে, আমাদের তাহলে এরকমই, এটা একটু নেই এখানে। টাইম আউটের ক্ষেত্রে আমি এরর পাবো না, আমি যেটা করব এখানে আমার এররটাকে আমি এখানেও ট্রু দিলাম, এরর ট্রু, এবং ভ্যালুটাকে না দিয়ে আমি লিখে দেবো টাইম আউট, যেন আমি বুঝতে পারি যে আমার টাইম আউট হয়েছে নাকি কোনো এরর হয়েছে রিকোয়েস্টে। ঠিক আছে, সো সেটা আমি চেক আউটকামে দিয়ে দিলাম, এবং সেই চেক আউটকামটা পরের প্রসেসে দিয়ে দিলাম, আউটকাম সেন্ড ট্রু করে দিলাম। হ্যাঁ, এই আমার মোটামুটি ডান। স্ট্যাটাসটা, আচ্ছা এই স্ট্যাটাসটা আমি কোথাও ইউজ করিনি, রাইট? স্ট্যাটাসটা তো আমাকে ইউজ করতে হবে। আউটকাম সেন্ট, ওয়ার্কার প্রসেস, চেক আউটকাম, আচ্ছা এই জায়গাটাতে আমাকে চেক আউটকামে দিতে হবে আর কি, কারণ এখানে তো আমি চেক আউটকাম এখনো সেট করিনি। সো আমি তাহলে যেটা করছি, চেক আউটকাম ডট, ধরেন এখানে আমি রেসপন্স কোড নামে একটা দিলাম, ডট রেসপন্স কোড ইজ ইকুয়াল টু স্ট্যাটাসটা, এই। ঠিক আছে, সো যদি আমার তার মানে সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমি রেসপন্স কোডটা পেয়ে যাব, এবং এখানে আউটকাম সেন্ড ট্রু হয়ে গেল। হ্যাঁ, সো আমার চেক আউটকামটা প্রত্যেকটা জায়গা থেকে ডিফারেন্ট ওয়েতে যাচ্ছে, যখন এরর হচ্ছে তখন আমি জানতে পারবো, যখন আমার টাইম আউট হচ্ছে তখন আমি জানতে পারবো। আর এই ক্ষেত্রে আমার যেহেতু এই জায়গাটাতে আমার এররটা বলা লাগবে না, মানে এই যে এররটা বলা লাগবে না, কারণ এটা অলরেডি ফলস হয়ে আছে। সো যার কারণে এই জায়গাটাতে আমি আর ওইটা দিইনি, শুধু রেসপন্স কোড নামে একটা দিয়েছি, সেটা আমি বলে দিয়েছি স্ট্যাটাস। হ্যাঁ, আর এটা যেটা এই যে রেসপন্স কোড, এটা তো ফলস ছিল, যার কারণে এটাকে চেঞ্জ করেছে আর কি। সো এইটার কাজ আমার ডান। সো এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে এই প্রসেস চেক আউটকাম, হ্যাঁ, এই ফাংশনটা আমাদেরকে বানাতে হবে। তো চলুন সেটা বানিয়ে ফেলি। তো সেটা বানাতে গেলে সেই ফাংশনটার কাজ কি হবে মেইনলি, সেই ফাংশনটার কাজ হবে মেইনলি হচ্ছে ডাটাবেসে সেভ করা যে আউটকামটা আমি পেলাম, এবং ডাটাবেসে প্রপারলি সেটা মার্ক করে রাখা, লাস্ট চেক কত হইলো এবং সেটার আউটকাম কি পেয়েছিলাম, এবং ফাইনালি আমাকে কি করতে হবে, যদি স্টেট আগে যা ছিল তার থেকে চেঞ্জ হয়
তাহলে আমরা ইউজারকে একটা এসএমএস পাঠাবো, মানে ডাউন থেকে আপ হবে বা আপ থেকে ডাউন হবে, তাহলে ইউজারকে আমরা আমাদের টুইলিও, আগের টিউটোরিয়ালে যে টুইলিও এপিআই ইউজ করেছিলাম, সেই টুইলিও এপিআই যে ফাংশনটা লাইব্রেরিতে আমাদের বানানো আছে সেটাকে ইউজ করে আমরা ইউজারকে নোটিফাই করে দিব। তো চলুন সেই ফাংশনটা লিখি। ওয়ার্কার ডট প্রসেস চেক আউটকাম ইজ ইকুয়াল টু, সেখানে আমি কি নিচ্ছি, অরিজিনাল চেক ডাটা, নামটা একই রাখি, অরিজিনাল চেক ডাটা আর চেক আউটকাম, এই দুটো আমি পাবো। ওকে, আচ্ছা, অ্যারো ফাংশন ডান। আচ্ছা, তো সেখানে সবার আগে আমাকে কি চেক করতে হবে, চেক ইফ চেক আউটকাম ইজ আপ অর ডাউন, মানে কি হয়েছে, আপ হয়েছে নাকি ডাউন হয়েছে সেটা। সো লেট স্টেট ইজ ইকুয়াল টু, সেটা ডিফাইন করার জন্য তাহলে আমাকে কি করতে হবে, চেক আউটকাম ইফ নট চেক আউটকাম ডট এরর, মানে যদি এরর না থাকে, মানে এরর যদি ফলস হয়, কারণ আমরা কিন্তু এরর, মানে এখানে কিন্তু আমাকে ভ্যালিডেশন চেক করার জন্য নট দিয়ে চেক করতে হবে, কারণ এরর কিন্তু যদি থাকে তাহলে ট্রু আসবে। সো দ্যাটস ওয়াই নট এররটা চেক করলাম, অ্যান্ড চেক আউটকাম ডট রেসপন্স কোড সেটা থাকে, এবং কি হতে হবে, ওই রেসপন্স কোডটা ইউজার যে রেসপন্স কোড সেট করে রেখেছে, মানে আমরা কিন্তু ইউজারের কাছ থেকে নিয়ে রেখেছিলাম যে তার কাছে, এই যে দাঁড়ান টাইম আউট থেকে, এই যে সাকসেস কোডস, আমরা কিন্তু ইউজারের কাছ থেকে নিয়ে রেখেছিলাম যে তোমার সাকসেস কোডস কি হবে, মানে কোনটাকে আমি ধরে নিব যেটা সাকসেস, সেটা আমি ধরে নিয়েছি, মানে সেটা কিন্তু ইউজারের কাছ থেকে আগে নিয়ে রেখেছিলাম ডাটাবেসে। সো আমাকে এখন দেখতে হবে যে চেক আউটকাম ডট রেসপন্স কোড যেটা আমি পেয়েছি সেটা ইউজারের সেট করে দেওয়া সাকসেস কোডের অ্যারের মধ্যে আছে কিনা, এবং সেই সাকসেস কোডটা কিন্তু আমরা মাল্টিপল নিয়েছিলাম, একটা অ্যারে আকারে নিয়েছিলাম। এই যে আরেকবার দেখিয়ে ফেলি, কই গেল, এই যে সাকসেস কোড, এখানে কিন্তু আমি একটা অ্যারে নিয়েছিলাম, এই যে অ্যারে চেক করেছিলাম। সো আমি তাহলে এখানে আমাকে চেক করতে হবে, আবার সেই ইন্ডেক্স অফ ইউজ করব আমি। সো দিলাম অরিজিনাল চেক ডাটা ডট, ওখানে সাকসেস কোডস ইউজারের ডাটাবেসে আছে, ডট ইন্ডেক্স অফ চেক আউটকাম ডট কি নামে রেখেছিলাম ওখানে, চেক আউটকাম ডট স্টেট, তাই না, আরেকবার দেখে আসি, ডট রেসপন্স কোড, স্টেট না, এটা হচ্ছে রেসপন্স কোড এটা। সো এটার রেসপন্স কোডের, মানে এটার যে রেসপন্স কোডটা সেটা যদি আমার ওই সাকসেস কোডের মধ্যে, অ্যারের মধ্যে থাকে, মানে গ্রেটার দেন -1, তাহলে আমরা কি করব, আপ ধরে নিব, আদারওয়াইজ ডাউন ধরে নিব, রাইট। সো এটা আমার হয়ে গেল, তো আমি স্টেটটা পেয়ে গেলাম। তারপরে আমাকে চেক করতে হবে যে আমি আসলে অ্যালার্ট পাঠাবো কি পাঠাবো না। এমনও তো হতে পারে যে মানে স্টেট চেঞ্জ হয়নি, আপ, মানে ধরেন কন্টিনিউয়াস তো আসলে ম্যাক্সিমাম সময় আপই থাকবে, তো নর্মালি কিন্তু স্টেট ম্যাক্সিমাম সময় চেঞ্জ হবে না। সো যার কারণে প্রতিবারই কি আমি এসএমএস পাঠাতে থাকবো তা তো না, আমাকে চেক করতে হবে আগে যা ছিল তার থেকে চেঞ্জ হয়েছে কিনা। তো আগে যেটা ছিল সেটা হচ্ছে চেক, এই যে অরিজিনাল ডাটার মধ্যে, অরিজিনাল ডাটা ডট হচ্ছে ওইটার যে স্ট্যাটাসটা সেটা। এখন আপনাদের যতটুকু মনে আছে কিনা জানি না, এর আগে যখন আমরা দেখালাম যে সেখানে কিন্তু আমরা আপ বা ডাউন, হ্যাঁ, আমরা কিন্তু ডিফল্টও ডাউন ধরে নিয়েছি, মানে যদি কখনো স্টেট চেক করা না হয়ে থাকে তখনও কিন্তু ডাউন থাকে আমার স্টেটটা বাই ডিফল্ট, তাই না, একটু আগে আমরা দেখিয়েছিলাম। আমি যদি এই জায়গাটায় যাই, আমাদের একদম ফার্স্ট যে এটা ছিল পারফর্ম চেক না, আমার লুপ, এই যে এটা না, সরি, ইনিট, তারপরে হচ্ছে গ্যাদার অল চেকস, আমি গ্যাদার অল চেকসে যাই, হয়ে গেল, এই যে আচ্ছা ভ্যালিডেট, এখানে এটার মধ্যে আছে, এই যে। সো এখানে দেখেন আমি কিন্তু এই যে অরিজিনাল ডাটা ডট স্টেট যেটা, সেটা কিন্তু আমি দেখেছিলাম যদি সবকিছু ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু আমি ডিফল্ট ডাউন ধরে নিয়েছিলাম, ফলস বা আপ এরকম কিছু না, ডাউন ধরে রেখেছিলাম। সো তাহলে তখন কিন্তু মানে ইনিশিয়াল ক্ষেত্রেও কিন্তু এটা ডাউন থাকে। সো স্টেট চেঞ্জ বুঝতে হলে আমাকে তাহলে দুটা জিনিস চেক করতে হবে, যে আইদার লাস্ট চেকটাও সে করেছে কিনা, এবং তারপরেও যদি ডাউন থাকে তাহলে আসলে, এরপরে যদি আপ হয় তাহলে স্টেট চেঞ্জ হয়েছে। আইদারওয়াইজ ধরেন যে ডাউন আছে কিন্তু লাস্ট চেক নাই, তাহলে কিন্তু এরপরে আপ হলেও সেটা স্টেট চেঞ্জ না। ক্লিয়ার? সো সেটাই আমি বোঝাতে ছিলাম আর কি। এটা একটু বাংলায় বলা কঠিন, তারপরে জানি না কতটুকু বোঝাতে পেরেছি। কোশ্চেন থাকলে আমাকে প্লিজ কোশ্চেন করে নিন। তো এই আর কি। তো এটা গেল। তাহলে আমার এখন কাজ হচ্ছে যে ডিসাইড ওয়েদার উই শুড
alert the user or not. ক্লিয়ার? তো সেটা করার জন্য তাহলে আমি ধরেন এখানে আরেকটা নিলাম alert wanted, let alert wanted is equal to original check data dot last check যেটা সেটা এবং original check data dot state not equal to আমার যে স্টেটটা বের করলাম সমান হবে না, যদি নট ইকুয়াল টু স্টেট হয় তাহলে ট্রু, আদারওয়াইজ ফলস। এটা কি বুঝতে পারছেন? আরেকবার বলি যে আমি একটু আগেই বললাম যে অ্যালার্ট প্রয়োজন হবে আমার তখনই যখন এখানে আমার কেন এটা এরর দিচ্ছে এই জন্য এটা আমার কালার দেখেই সন্দেহ হচ্ছিল এই। সো এখন ঠিক আছে। সো এখন তাহলে আমি কি করলাম যে ইফ অ্যালার্ট ওয়ান্টেডটা আমি বের করছি, মানে আদৌ আমার প্রয়োজন আছে কিনা, আমার মেইন যে লাস্ট চেকটা যদি থাকে সেইটা এবং আমার ওইটার যে স্টেট আছে সেটা কিন্তু মানে সেটা কিন্তু ডাউনও থাকতে পারে, যদি আমার লাস্ট চেকটা না থাকে তাহলেও কিন্তু ডাউন থাকতে পারে। সো যার কারণে দুইটা মিলিয়ে চেক করলাম যে এবং একই সাথে চেক করে ফেললাম যে অরিজিনাল চেক ডাটা ডট স্টেটটা সেটা আমার এই যে চেকটা আমি বের করলাম সেই চেক সেই স্ট্যাটাস সেই স্টেটের সাথে মেলে কিনা, যদি থাকে তাহলে আমার পাঠাতে হবে অ্যালার্ট মানে ট্রু, আদারওয়াইজ ফলস। সো এটুকু আশা করি ডান। আমাকে ফরম্যাট করে দিল, আরে বাপরে সুন্দর শর্টকাট দিয়ে দিয়েছে। আচ্ছা, সো এখন আমার কাজ হচ্ছে আপডেট দ্য চেক ডাটা। ওকে, সো এখানে তাহলে আমি যেটা করি লেট, তাহলে আমি নিউ চেক ডাটাটা আমার কি হবে যেটা আমি আপডেট করব সেটার নামে একটা ভ্যারিয়েবল নিয়ে ফেলি, নিউ চেক ডাটা ইজ ইকুয়াল টু, আমি ধরেন ফার্স্টে অরিজিনাল চেক ডাটা সমান করলাম, এরপরে নিউ চেক ডাটা চেঞ্জগুলো বসিয়ে দেবো। সো নিউ চেক ডাটা ডট স্টেট ইজ ইকুয়াল টু হবে কি স্টেট, এটা বের করলাম। আর নিউ চেক ডাটা ডট জাস্ট আমার লাস্ট চেকটা চেঞ্জ হবে, তাই না? লাস্ট চেকটা হবে কি ডেট ডট নাও, মানে বর্তমান সময় ডেট ডট নাও। সো আমার নিউ চেক ডাটা অবজেক্টটা রেডি, এটা আমি এখন ডাটাবেসে সেভ করে ফেলবো। আমার যে চেক ডাটাবেসটা আছে সেভ দ্য বা সেভ না দেখি আপডেট দ্য চেক টু ডিস্ক। সো সেখানে তাহলে আমার ডাটা লাইব্রেরি ডাটা ডট আপডেট, ফোল্ডারের নাম হচ্ছে চেকস, আইডিটা কি? আইডিটা হচ্ছে আমার নিউ চেক ডাটা ডট আইডি, এখানে অরিজিনাল চেক ডাটার আইডি দিলেও সমস্যা নেই। নিউ চেক ডাটা এটা হচ্ছে আমার আপডেটেড ডাটাটা, সেইটা বিনিময়ে আমি একটা এরর পাবো কলব্যাক হিসাবে। সো এখানে আমি চেক করব যে ইফ নট এরর তাহলে সামনে আগাবো, এলস কনসোল ডট লগ করে দিব এরর ট্রাইং টু সেভ চেক ডাটা অফ ওয়ান অফ দ্য চেকস। এই আর যদি কোনো এরর না থাকে তাহলে আমার এখন কি করতে হবে, সেন্ড দ্য চেক ডাটা টু নেক্সট প্রসেস। আচ্ছা, সো নেক্সট প্রসেসটা হচ্ছে আমি অ্যালার্ট সিস্টেমটা এখানে রাখতে চাই না, হ্যাঁ, কারণ আমার এই ফাংশনটার কাজ ছিল কি জাস্ট প্রসেস করা চেক আউটকাম। তো প্রসেস করার কাজ কিন্তু আমার শেষ, ডাটাবেসে সেভ টেপ করা শেষ। এখন আমি জাস্ট অ্যালার্টের জন্য আরেকটা ফাংশনে পাঠিয়ে দিব। সো সেটা ধরেন আমি নাম দিলাম ওয়ার্কার ডট, সেটার নাম দিলাম ধরেন অ্যালার্ট ইউজার টু স্ট্যাটাস চেঞ্জ, হ্যাঁ এটা দিলাম ধরেন নাম। এবং সেখানে আমার কি কি প্রয়োজন হবে, আমার শুধু নিউ চেক ডাটাটা দিয়ে দিলেই চলবে, তাই না? সেখান থেকে আমি আমার বেসিক্যালি মানে SMS পাঠাতে কি লাগে, ইউজারের ফোন নাম্বারটা লাগে আর তার যে মেসেজটা সেটা লাগে। তো মেসেজ তো আমি ওখানে সেট করব, আর এখানে হচ্ছে আমি জাস্ট নিউ চেক ডাটাটা দিয়ে দিলাম যেন সব কিছু আমার চেকের সমস্ত ইনফরমেশনটা ওখানে থাকে, যেন আমি মেসেজের মধ্যে সেটা দিতে পারি। সো এটা আশা করি আমার কাজ হয়ে গেল। হচ্ছে অ্যালার্ট ওয়ান্টেড, সরি এটা আমার ভুল হয়েছে। ইফ এই জায়গাটাতে আমাকে তাহলে চেক করতে হবে, তো কারণ আমি জাস্ট ডাইরেক্ট সেন্ড দ্য চেক ডাটা করে দিয়েছি, এখানে তাহলে আমাকে চেক করতে হবে ইফ নট অ্যালার্ট, ইফ অ্যালার্ট ওয়ান্টেড মানে যদি অ্যালার্ট প্রয়োজন হয় তাহলেই আমি এটা পাঠাবো, আদারওয়াইজ এখানে জাস্ট কনসোল ডট লগ করে দিব
alert is not needed as there is no state change এই সো আশা করি আমার প্রসেস চেক আউটকামের কাজ শেষ এবার আমাকে অ্যালার্ট ইউজার টু স্ট্যাটাস চেঞ্জ এই লাস্ট ফাংশনটা লিখতে হবে তাহলে আমার পুরো প্রসেসটা কমপ্লিট হবে এটারও একটা নাম দিয়ে দিই যে সেভ চেক আউটকাম টু ডেটাবেস এন্ড সেন্ড টু নেক্সট প্রসেস আচ্ছা সো এই জায়গাটাতে আমার কাজ হচ্ছে সেন্ড নোটিফিকেশন এসএমএস টু user if state changes so worker dot alert user change সেখানে আমি কি পাবো নিউ চেক ডাটা পাবো এই এবং এটার মধ্যে আমাকে মেইনলি এখন এসএমএস এর কাজটা করতে হবে তো তাহলে আমি আগে যেটা করি যে তাকে যে মেসেজটা পাঠাবো আমি ইউজারকে সেটা আগে একটু কনফিগার করে নিই যে লেট ধরলাম মেসেজ ইজ ইকুয়াল টু ধরেন আমি যে টেক্সটটা পাঠাবো সেটা হবে এরকম অ্যালার্ট যে এসএমএসটা সে পাবে your check for new check ডাটার মধ্যে আমার সমস্ত চেক আউটকামটা আছে ডট মেথডটা আমি তাকে দিলাম ধরেন ডট টু আপার কেসও করে দিলাম মানে your check for get or post বা যাই হোক এত এখানে আমি ধরেন ইউআরএলটা দিয়ে দিব আর কি নিউ চেক ডাটা ডট প্রোটোকল এটা তারপরে হচ্ছে এটা তাই না এটার পরে হচ্ছে ডলার এটা নিউ চেক ডাটা ডট ইউআরএল সেটা ইউআরএল এর সাথে কাজ তো শেষ আমার পুরো ইউআরএল কনফিগার করা হয়ে গেল প্রোটোকল দিলাম তারপর ইউআরএল দিলাম ওকে ডান তারপরে তার সাথে আমাকে কি করতে হবে এটা ইজ বলতে হবে আপ অর ডাউন ইজ currently new check data dot state শেষ সো তার মানে কি দাঁড়াবে সে আলটিমেটলি অ্যালার্ট পাবে ইওর চেক ফর ধরেন গেট অর পোস্ট বা যেটাই হোক তার মেথড ইওর চেক ফর গেট ইউআরএল কোলন তারপরে হচ্ছে এই মানে পুরো ইউআরএলটা হলো ইজ কারেন্টলি আপ অর ডাউন ক্লিয়ার আচ্ছা সো এরপরে আমার কাজ হচ্ছে টুইলিও পাঠানো তো টুইলিওর এসএমএসটা আমাদের আছে হচ্ছে হেল্পার্সের মধ্যে এবং নোটিফিকেশনসের মধ্যে তো আমরা সেটা নিয়ে আসি নোটিফিকেশনস এখানে আলটিমেটলি আমি এক্সপোর্ট করেছি সেন্ড টুইলিও এসএমএসটা আমি নিয়ে আসবো এই নোটিফিকেশনস থেকে রাইট সো তাহলে কনস্ট্যান্ট সেন্ড টুইলিও এসএমএস এটা রিকোয়ার ডাবল ডট স্ল্যাশ হেল্পার্স নোটিফিকেশনস এই সো এই সেন্ড টুইলিও এসএমএসটা আমি এখানে ইউজ করব কোথায় গেল এই জায়গাটাতে সেন্ড টুইলিও এসএমএস এটা এবং সেখানে আমাকে কি দিতে হবে মোবাইল নাম্বার দিতে হবে তো মোবাইল নাম্বার কোথায় আছে নিউ চেক ডাটা ডট চেক ডাটার মধ্যে আমাকে তাহলে চেকে যাই কি নামে রেখেছিলাম ইউজারের ফোন নাম্বারটাকে অবজেক্টে যাই ইউজার ফোন নামে রেখেছিলাম সো ইউজার ফোন এটা এবং আমার মেসেজটা ঠিক আছে সো এটা যদি ঠিক থাকে নিউ চেক ডাটা ডট ইউজার ফোন মেসেজ এটা আমি পাঠাবো এবং আমি একটা কল ব্যাক পাবো তাই না এরর ধরেন এরর এই তো যদি এখানে এরর না হয় পুরান কাজ এরর যদি না হয় সামনে আগাবো এলস এখানে একটা এরর দিব there was a problem sending SMS to one of the user আর যদি কোনো এরর না হয় তাহলে সিম্পলি আমরা কিছু তো করার নাই এরর না হলে আসলে কি জাস্ট আমরা একটা লগ দিয়ে রাখি এখানে সাকসেস যেন আমি পরে ইয়ে করতে পারি দেখতে পারি আমার কনসোলে ইউজার ওয়াজ অ্যালার্টেড টু এ স্ট্যাটাস চেঞ্জ ভায়া এসএমএস এবং আমি সেই সাথে যে মেসেজটা কনফিগার করেছিলাম সেটাও দিয়ে দিই তাহলে আমরা আরও ক্লিয়ারলি লগটা পাবো এসএমএস ডলার এমএসজি এই তাহলে আমাদের সবগুলোই মোটামুটি হয়ে গেল সব কাজ সো এখন আমরা একটা কাজ করতে পারি টেস্ট করা শুরু করতে পারি তার আগে একটু সব ধরনের এরর চেক করে নিই আমার টার্মিনাল খুলে এখানে একটা প্রবলেমস দেখা যাচ্ছে পার্স ইজ অ্যাসাইন্ড এ ভ্যালু 10 নম্বর লাইনে চলে গেলাম
আচ্ছা, এটা মনে হয় এডিটর কোনো কারণে স্মার্টলি বসিয়ে দিতে গিয়ে ভুল করেছে আর কি। সো এটা সরিয়ে দিলাম। সো আই থিঙ্ক আমার সব এরর ক্লিয়ার। এখন আমরা স্টার্ট করে দিতে পারি আর কি। তো আমাদের নিয়ম অনুযায়ী কি হওয়ার কথা, 1 মিনিট পর পর আমার চেকটা হওয়ার কথা, লুপ হওয়ার কথা এবং সার্ভার স্টার্ট হওয়ার কথা। তো চলেন আমরা ইয়ার্ন স্টার্ট দেখি। বাই দ্য ওয়ে 1 মিনিট বসে বসে দেখা তো আসলে সম্ভব না, আমি একটা কাজ করি, এটাকে 5 সেকেন্ড দিয়ে দিই, 5000 মিলি সেকেন্ড। ওকে, সো এবার আমি ইয়ার্ন স্টার্ট দিলাম। তো সবার আগে এরর কুড নট ফাইন্ড এনি চেকস টু প্রসেস, ঠিক আছে, কারণ আমার ডেটাবেসে শিওর কোনো চেকস নাই, হ্যাঁ কোনো চেকস নাই, যার কারণে সে কিন্তু ঠিক মতোই দিচ্ছে। দেখেন 5 সেকেন্ড পর পর কুড নট ফাইন্ড এনি, এবং আমার লুপটাও কাজ করছে 5 সেকেন্ড পর পর। ওকে ফাইন। সো এখন তাহলে আমরা পোস্টম্যানে চলে যাই, কিছু চেক তৈরি করি। তো তাহলে চেক তৈরি করার জন্য আমার তো আসলে টোকেন লাগবে। সো টোকেন তো আমার শিওর এক্সপায়ার করে গেছে, আমি একটু পুরান টোকেন নিয়ে নিই হিস্ট্রি থেকে। এই যে টোকেন পোস্ট, সো সেখানে বডি, এই ইউজারটা আমার কারেন্টলি এই ইউজারটাই তো আছে ডেটাবেসে, রাইট? হ্যাঁ। সো এটা দিয়েই আমি তাহলে পোস্ট করে আই থিঙ্ক পেয়ে যাব। সার্ভার কি স্টার্ট আছে? না, সার্ভার স্টার্ট নাই। সো আমি সার্ভার স্টার্ট করি, চলছে। এখন আমি দিলাম, দেওয়ার সাথে সাথে হ্যাঁ আমি একটা টোকেন পেয়ে গিয়েছি, সেটা আমি সেভ করে রাখলাম। এবার আমার কাজ হচ্ছে চেক তৈরি করা, রাইট? সো চেক ইউআরএলে সার্চ করে দেখি, পোস্ট পোস্ট পোস্ট, এই যে পোস্ট। সো এখানে বডির মধ্যে google.com-এর উপরে চেক দিচ্ছি আমরা, ওকে ভালো কথা। কিন্তু এখানে একটা দেখার বিষয় যে google.com কি আমাকে সাকসেস কোড 201 দিবে? আচ্ছা থাক আপাতত, পরে আমরা দেখবো সেটা। সো আর হেডারের মধ্যে আমরা টোকেন হিসাবে এটা দিয়ে দিলাম, দিয়ে আমি একটা চেক অ্যাড করে ফেললাম। গ্রেট। এখন আমরা আরেকটা চেক অ্যাড করি, ধরেন yahoo.com। হ্যাঁ, সো yahoo.com-এ আমি দিলাম, এটাও একইভাবে ইউজার হ্যাজ অলরেডি রিচ দ্য ম্যাক্স চেক লিমিট। আচ্ছা, সো আমার ম্যাক্সিমাম চেক লিমিট এক্সপায়ার করে গেছে, মানে ওই যে 5টা চেকের হিসাব হয়ে গেছে আর কি। সো আমি তাহলে একটা কাজ করি, আমার লাস্ট চেক ছিল এইটা। সো আমি বাকি চেকগুলো আমরা ডিলিট করে দেই, এই ডেটাবেস থেকে ম্যানুয়ালি করলাম আর কি, যদিও এই কাজ আপনারা কখনো করবেন না। সেটা দিলাম, হ্যাঁ। এখন আমার 2টা চেক ডান। ওকে, সো এখন খেয়াল করে নিজে অলরেডি কিন্তু আমার আসা শুরু করেছে, অ্যালার্ট ইজ নট নিডেড অ্যাজ দেয়ার ইজ নো স্টেট চেঞ্জ। সো ফার্স্টে সে ডাউন থেকে, মানে সে তো ফার্স্টেই আপ করেছে বাই ডিফল্ট। আমরা যে ওই এক্সেপশনটা হ্যান্ডেল করেছিলাম সেটা কাজ করছে। তাহলে যে আমরা এই যে আমাদের চেকসে যদি যাই, দেখেন এই যে সে কিন্তু স্টেট ডাউন লাস্ট চেকড। ওকে, সো স্টেট ডাউন এবং লাস্ট চেকড এইটা পাচ্ছে। আচ্ছা, ডাউন পাচ্ছে, তার মানে হচ্ছে আমার ডেফিনেটলি গুগল আর ইয়াহু তাহলে আমাকে 200 আর 201 দিচ্ছে না, অন্য কিছু দিচ্ছে। সো তাহলে চলুন আমরা একটু দেখে আসি আমাদের যেখানে আমরা রিকোয়েস্টটা ইনিশিয়েট করেছিলাম, এই যে পারফর্ম চেক, সেখানে স্ট্যাটাসটা কি আসছে সেটা আমি একটু দেখি। গুগল ফেসবুক আমাকে কি দিচ্ছে বাবারা, console.log স্ট্যাটাস। হ্যাঁ, এই দেখেন 301 দিচ্ছে তারা, 201 না, তাদের সাকসেস হচ্ছে 301, মানে তারা রিডিরেক্ট করছে আসলে। সো তাহলে এটা আমি ক্লোজ করলাম সার্ভারটা, এটাও মুছে দিলাম। সো তাহলে আমি একটু ম্যানুয়ালি ডেটাবেসে তাহলে সাকসেস কোড আমি 301ও অ্যাড করে দিলাম, এবং একদম আগের জায়গায় শুরু করার জন্য স্টেট ডাউন এবং এটাও সরিয়ে দিলাম লাস্ট চেকড। সো একদম ব্ল্যাঙ্ক থেকে শুরু করছি আর কি, ম্যানুয়ালি ডাটাবেসে মানে আপ চেক করছি। আপনারা যেন খুব ভুলেও এই কাজ করবেন না, জাস্ট চেক করার জন্য। সো এটা হইলো। তো এখন আমরা স্টার্ট করতে পারি, 301 যেহেতু সাকসেস কোডের মধ্যে পড়ে। এখন যেটা হবে, আমরা এদিকে একটু নজর রাখবো এই ডাটাবেসের উপরে। ইয়ার্ন স্টার্ট দিলাম, এই যে দেখেন স্টেট কিন্তু সে আপ করে ফেলেছে। কিন্তু আমরা ওই যে ফার্স্ট কন্ডিশনটা চেক করেছিলাম যে প্রথমবারে তো ডাউন বাই ডিফল্ট ছিল। সো যেহেতু তখন লাস্ট চেক ছিল না, সো সেই চেক মিলে যাওয়াতে সেইটাকে আপটাকে, প্রথমবারের আপটাকে সে স্টেট চেঞ্জ হিসাবে ধরেনি। সো এই জন্য বলছে অ্যালার্ট ইজ নট নিডেড অ্যাজ দেয়ার ইজ নো স্টেট চেঞ্জ। ওকে গ্রেট। এখন আমরা ম্যানুয়ালি এই জায়গাটাতে ডাউন করে, সরি এটা অটোমেটিক হয়ে যাচ্ছে। তো সো আমি একটা কাজ করি, আমরা এটা ক্লোজ করি, ক্লোজ করে আমরা কমান্ড কন্ট্রোল সি, হ্যাঁ এটা ক্লোজ করে আমাকে এত দ্রুত করছে, আমি এটাকে 5 সেকেন্ডের জায়গায় একটু কষ্ট করে এটাকে ধরেন 8 সেকেন্ড করে দিই। ওকে, সো এখন সার্ভার স্টার্ট করে আমি যেটা করব, দিলাম এই যে, এখন আমি আপটাকে, যে কোনো একটা আপকে আমি একটু কষ্ট করে ডাউন দিয়ে দিলাম। দেখেন এবার অ্যালার্ট যাওয়ার কথা, এই যে user was alerted to a status change via SMS alert, your check for get http google url is currently up. সো যেহেতু আমি ডাউন করে দিয়েছিলাম ম্যানুয়ালি, যেই আপ হয়েছে তখন স্ট্যাটাসটা চেঞ্জ হয়েছে। সো তার মানে আমার কোড পারফেক্টলি কাজ করছে। ক্লোজ করে দিলাম সার্ভার। সো আশা করি আপনারা খুবই অ্যামেজিং একটা জিনিস শিখলেন, যে কিভাবে ব্যাকগ্রাউন্ড প্রসেসের মাধ্যমে আমরা ইউজারের ডিফাইন্ড ইউআরএলগুলোর
চেক তৈরি করে ফেললাম এবং আমি একটা ওয়ার্কার প্রসেস তৈরি করলাম, যে ওয়ার্কার প্রসেসটার মাধ্যমে আমরা কিছুক্ষণ পর পর 5 সেকেন্ড হোক বা যে কটা সেকেন্ডই হোক, কিছুক্ষণ পর পর আমরা আসলে চেক করে করে ম্যানুয়ালি অটো চেক করছি, কিন্তু আমার সার্ভার রানিং এবং আমার ওয়ার্কার প্রসেস চলছে এবং আমি অন্যান্য রিকোয়েস্টও করতে পারছি, আমার অন্যান্য রাউটে হিটও করতে পারছি, কিন্তু একই সাথে ব্যাকগ্রাউন্ডে একটা ওয়ার্কার প্রসেস সুন্দর মতো 5 সেকেন্ড পর পর বা 10 সেকেন্ড পর পর যেটাই আপনি সেট করে দেন না কেন চলছে। ওকে, সো এই ছিল আজকে আমার টিউটোরিয়াল। আশা করি এইটা যদি আপনারা খুব ভালো মতো বুঝতে পারেন তাহলে আসলে অনেকটাই আপনাদের কাছে Node.js ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। Node.js এর ব্যাকগ্রাউন্ড প্রসেসও জেনে গেলেন, ব্যাকএন্ডে অনেক কিছুই কিন্তু আমি আপনাদেরকে শিখিয়ে দিলাম। এরপরে Express.js আপনাকে জাস্ট কিছু সিনট্যাকটিক ব্যাপারে হেল্প করবে, নাথিং এলস। কিছু কাজ কম করা লাগবে, দ্যাটস ইট। বাট কোর কনসেপ্ট বোঝা, ভয় কেটে যাওয়াটা হচ্ছে সবার আগে জরুরি। আশা করি আমার এই টিউটোরিয়ালগুলো আপনাদেরকে সেই জায়গাটাতে হেল্প করছে, যেটা ইন্টারনেটে খুবই কম আছে। Node.js খুব কম মানুষই শেখায়। Node.js বলতে আগে Express.js এ ল্যান্ড করে, ঠিক আছে? সো আমি সেটা করতে চাচ্ছি না। আমি আপনাদেরকে আশা করি এটা করলে মানে একটা সময় আপনি যখন আপনি প্রফেশনাল লাইফে যাবেন, এক সময় আপনি বুঝতে পারবেন যে সুমিত ভাইয়ের এই Node.js দিয়ে এসেছিলাম বলে আজকে আমি Node.js এর এত ভালো বুঝি। ওকে, সো এনিওয়েজ, সবাই ভালো থাকবেন, টেক কেয়ার।